গল্প প্রেম আলিনঙ্গন। কলমে সুমনা আক্তার আখি। তৃতীয় পর্ব। নিশীথের গভীরতা ভেদ করে আকাশে কিছু কিছু মেঘের ছায়া, আর ভুবন থেকে আসতে শুরু করেছে সূর্যের প্রথম রশ্মি। রাস্তায় কোন মানুষের পদচারণা নেই, চুপচাপ ভোরের নিস্তব্ধতা বিরাজ করছে। বাতাসে শীতলতা, আর দূরে কোথাও একটি পাখির মিষ্টি গানের সূচনা হচ্ছে। সেখানে কেবল প্রকৃতির শান্ত সঙ্গীত শোনা যায়। অন্ধকার নির্জন রাস্তায় একা একা হাঁটছে কোহিনূর। চারিদিকে গভীর নিস্তব্ধতার সন্নিকটে কোনো মানুষের উপস্থিতি নেই। তার পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পরেই আকাশে রাঙানো সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উঠবে। কোহিনূরের পরনে একটা লং টপস, মাথা ওড়না দিয়ে ডেকে দ্রুত হেঁটে যাচ্ছে। খান বাড়ির সীমানা পেরিয়ে ইতিমধ্যেই কয়েক মাইল দূরে চলে এসেছে। অজানা কোন গন্তব্যের আশায় ছুটে চলেছে সে নিজেও জানে না, কোথায় যাচ্ছে কিভাবে যাবে এটাও জানে না, শুধু জানে আহিয়ানের থেকে দূরে যেতে হবে। এই মানুষটার সাথে সে আর থাকতে চায় না। বাড়িতে থাকলে আহিয়ানের সাথে সব সময় দেখা হবে, মনে পড়ে যাবে আহিয়ানের দেওয়া কষ্টের কথা। আহিয়ান তাকে ঠকিয়েছে, মন ভেঙেছে। পরক্ষণেই আবার ভাবছে আহিয়ানের কোনো দোষ নেই, সব দোষ তার ভাগ্যের। তা না হলে কি এক এক করে সব ভালোবাসার মানুষই তার জীবন থেকে চলে যায়। এসব ভাবতে ভাবতে কখন যে বাস স্টেশনের কাছে চলে এসেছে খেয়ালই করেনি কোহিনূর। সকাল হয়েছে, চারিদিকে মানুষের আনাগোনা শুরু হয়েছে। কর্মব্যস্ত মানুষেরা নিজেদের কাজের তাগিদে ছুটে চলেছে। কিছুক্ষণ পরেই বাস ছাড়বে, কোনো কিছু ভেবে কোহিনূর বাসের একটা টিকিট নেয়। সাথে সামনের দোকান থেকে কিছু খাবার আর পানীয় নেয়। কোহিনূর বাসের সিটে হেলান দিয়ে বসে আছে। সমানেই নিজের ভাগ্যকে দোষারোপ করে যাচ্ছে সে, কেন সব সময় তার সাথেই এমন হয়, এত কষ্ট কি আল্লাহ তার কপালেই লিখে রেখেছেন। এত সময়ে হয়তো বাড়ির সবাই জেনে গেছে কোহিনূর বাড়িতে নেই। আহিয়ান কি তাকে খুঁজবে? আহিয়ান না খুঁজলেও তার বাবা নিশ্চয়ই খুঁজবে। বাবার কথা মনে পড়তেই কোহিনূরের মনটা কেমন ভারী হয়ে যায়, চোখ কোণে পানি জমা হয়। চোখ থেকে টুপ করে গড়িয়ে পড়ে দুফোঁটা পানি। বাঁ হাতের সাহায্যে সেই পানিটুকু মুছে নেয়। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নেয় কোহিনূর। আনা তার বাবাকে দেখে রাখবে, আনায়ার প্রতি পূর্ণ বিশ্বাস আছে কোহিনূরের, এই ভেবে মনকে সান্ত্বনা দেয়। কোহিনূরের পাশের সিটে বসে তাকা ছেলেটি অনেক সময় ধরেই লক্ষ্য করছে কোহিনূরকে। তবে কথা বলবে কিনা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। ছেলেটির মনে হচ্ছে কোহিনূর কোনো সমস্যায় পড়েছে। চেহারায় চিন্তার ছাপ, চোখ মুখ ফুলে আছে। দেখেই মনে হচ্ছে অনেকক্ষণ কান্নার কারণে এমনটা হয়েছে। ছেলেটি সব দ্বিধাদ্বন্দ্ব দূরে ঠেলে কোহিনূরকে প্রশ্ন করল, শুনছেন? আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? ছেলেটির কথায় চোখ খুলে তাকালো কোহিনূর। ছেলেটিকে হঠাৎ এভাবে কথা বলতে দেখে চমকে উঠল কোহিনূর। ছেলেটি মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। নিজেকে ধাতস্থ করে মুখে হাসি টেনে ছেলেটির কথার উত্তর দিল কোহিনূর। কি জিজ্ঞেস করবেন, করুন। কোথায় যাবেন আপনি? জানি না। জানেন না, কিন্তু এটা তো রংপুরের বাস। হবে হয়তো। একা যাচ্ছেন? হুম। কিছু মনে করবেন না, আমি আপনাকে অনেক সময় ধরেই লক্ষ্য করছি। আপনাকে দেখে মনে হলো কোনো কোনো বিষয় নিয়ে খুবই ডিস্টার্ব, তাই আমি কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলাম। কিছু মনে করিনি। আপনি একা একটা মেয়ে এত দূর যাচ্ছেন, আবার কোথায় যাচ্ছেন জানেন না, আজকালকার দিনে মেয়েদের এভাবে একা চলা ঠিক না। আমি একা, তাই একাই চলাফেরা করি। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। ভাবছি না, তবে আপনাকে দেখে প্রথমেই আমার ছোট বোনের কথা মনে পড়ল। তাই নিজে থেকেই কথা বললাম। কথাটি বলেই ছেলেটি চুপ করে যায়। কোহিনূর ছেলেটির দিকে আবারও তাকায়, ছেলেটি আহিয়ানের বয়সী। মুখে সুন্দর হাসি, এই হাসি এই চেহারা কোহিনূরের পরিচিত মনে হচ্ছে, আগেও দেখেছে, তবে কোথায় দেখেছে এটাই মনে করতে পারছে না। এই ছেলেকে নিয়ে ভাবলে তার চলবে না। কোহিনূরের মাথায় হাজারো চিন্তা, সে যাবে কোথায়, কার কাছে যাবে। মিতুর কাছে যায়নি, সে জানে বাড়ির সবাই আগে মিতুকে গিয়েই জিজ্ঞেস করবে কোহিনূরের কথা। এসব ভাবতে ভাবতেই চোখ বুজল কোহিনূর। গোটা খান বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোহিনূরকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তিত, আনা মনে মনে নিজেকে দোষারোপ করে যাচ্ছে, যদি রাতের বিষয়টি নিয়ে আহিয়ানের সাথে কথা বলতো, তাহলে এমন কিছুই হতো না। আহিয়ান বারবার কল করে যাচ্ছে কোহিনূরকে, কিন্তু ফোন সুইচ অফ বলছে।
মেয়ে চিন্তায় আফজাল খানের প্রেশার বেড়ে গিয়েছে, ভালোমতো কথা বলতে পারছেন না, কথা যেন গলায় আটকে যাচ্ছে। ভাইয়ের এমন অবস্থা দেখে আনোয়ার খান কি করবেন বুঝতে পারছেন না। নাফিজা বেগমের মুখে শয়তানি হাসি, মনে হচ্ছে এসব দেখে তিনি ভালোই মজা পাচ্ছেন। কাউকে কিছু না বলে কোথায় গেল বলো তো মেয়েটা? চিন্তিত স্বরে বলেন আনোয়ার খান। দেখো গিয়ে, মায়ের মতো কোন ছেলের হাত ধরে পালিয়ে গেছে, যেমন মা তার তেমন মেয়ে তো হবেই। আগেই সাবধান করেছিলাম এই মেয়েকে মাথায় না তুলতে, আমার কথা তো কেউই শুনলে না। আহ তুমি থামো তো নাফিজা, সব সময় এমন আজেবাজে কথা না বললে কি হয়? আমি কিছু বললেই আজেবাজে কথা। ওই মেয়ে যে কার না কার হাত ধরে ভেগে গেল, তখন কিছু না তোমাদের? নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনে আফজাল খানের খুব রাগ হচ্ছে। তিনি ভালো করেই জানেন তার মেয়ে কোনো পরপুরুষের হাত ধরে পালানোর মতো মেয়ে না। এখন তিনি ঝামেলা চাইছেন না, আগে তার মেয়েকে খুঁজে বের করতে হবে। বারবার কোহিনূরকে ফোন দিয়ে না পেয়ে আহিয়ানের পাগলপ্রায় অবস্থা। সবার আগেই মিতুর নাম্বারে কল দিয়েছে। মিতু জানিয়েছে কোহিনূরের সাথে তার 2 দিন ধরে কথা হয়নি। কোহিনূর যেখানে যেখানে যেতে পারে সব জায়গাতেই খোঁজ করছে আহিয়ান। তবে ফলাফল শূন্য, কোথায়ও পায়নি কোহিনূরকে। এত সময় কোহিনূরের জন্য আহিয়ানের চিন্তা হলেও এখন খুব রাগ হচ্ছে। এত ম্যাচিউরড একটা মেয়ে হয়ে এমন কাজ কিভাবে করলো কোহিনূর? মানছে তার ভুল হয়েছে, তাই বলে কারোর কথা না ভেবে এভাবে চলে যাবে? মুহূর্তেই বইয়ের জায়গায় চোখে এসে ভিড় করেছে ক্রোধ। হাতের সামনে যা পাচ্ছে তাই ভাঙচুর করছে আহিয়ান। নিজের রাগ নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা চালাচ্ছে। একবার কোহিনূরকে পেয়ে যাক, তারপর বুঝাবে তাকে ছেড়ে যাওয়ার শাস্তি কি হতে পারে। কিন্তু কোথায় খুঁজবে কোহিনূরকে? আহিয়ানের চিৎকার, চেঁচামেচি আর জিনিসপত্র ভাঙচুরের আওয়াজে বাড়ির সকল সদস্য তার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু কেউই ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। ছেলের এমন অবস্থা দেখে আনোয়ার খান ভয় পেয়ে গিয়েছেন। এর আগে কখনোই আহিয়ানকে এমন পাগলামি করতে দেখেননি তিনি। আহিয়ানের এমন ভয়ানক রূপ দেখে নাফিজা বেগমও কেঁপে উঠেছেন। চোখ খুলে কোহিনূর নিজেকে এক নতুন জায়গায় আবিষ্কার করল। বুকটা ধক করে উঠল তার, এক এক করে বাড়ির সবার কথা মনে পড়ল। এই অপরিচিত জায়গায় সে আসলো কিভাবে? মাথায় একটু চাপ প্রয়োগ করতে বাসের ঘটনাটা মনে পড়ল, তার একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। ওই ছেলেটাই কি তাকে এখানে নিয়ে এসেছে? কেন নিয়ে এসেছে? ছেলেটার উদ্দেশ্যই বাকি। কোহিনূরের মনে হচ্ছিল সে বিপদের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। তার সাথে কি খারাপ কিছু হতে চলেছে? এসব ভাবতে ভাবতে ভয়ে শুকিয়ে আসছে কোহিনূরের। হঠাৎ ঘরের দরজা খুলে কেউ ভিতরে আসলো। কোহিনূর তাকায় সেদিকে। এটা সেই বাসের ছেলেটা যার সাথে কোহিনূরের কথা হয়েছিল। ছেলেটি ট্রেতে করে কিছু খাবার নিয়ে এসেছে। সারাদিন কিছুই খায়নি, এখন এই খাবার দেখে আরো খিদে পেয়ে যাচ্ছে। কিন্তু এই অপরিচিত ছেলেটির কাছ থেকে খাবার খাওয়া কি ঠিক হবে? যদি খাবারে কিছু মিশিয়ে দেয়? খাবারের দিকে হাত বাড়িয়ে আবার ফিরিয়ে এনেছে। জোরস্র বসে আছে আগেই মতো। ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। ছেলেটি বুঝতে পারে কোহিনূরের অস্বস্তির কারণ। কোহিনূরের দিকে তাকিয়ে এক গাল হাসি দিয়ে খাবারের প্লেটটি এগিয়ে দেয়। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমাকে বললাম না তোমার মতো আমার একটা বোন ছিল? তুমি আমাকে নিজের ভাই মনে করতে পারো। বোন ছিল, এখন সে কথায়। ছেলেটি দীর্ঘশ্বাস ছাড়ল। কোহিনূর ছেলেটির মুখের দিকে তাকিয়ে দেখল। মনে হলো হাসি মুখের আড়ালে কত কষ্ট নিয়ে ঘুরে ছেলেটি। তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে আর নেই বলেই ছেলেটি রুম থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কোহিনূরের খুব মায়া হলো, নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছে ছেলেটিকে। কোহিনূর আশেপাশে চোখ বুলিয়ে রুমটা ভালো করে দেখল। রুমটা দেখে মনে হচ্ছে কোনো মেয়ের রুম, তার উপরে আবার সুন্দর করে গোছানে। কোহিনূরের মনে প্রশ্ন জাগে, এই বাড়িতে কি আর কেউ থাকে? জিজ্ঞেস করার জন্য ছেলেটির দিকে ঘুরে তাকায়। ছেলেটা দরজার সামনে চলে গেছে। কি বলে ডাকবে কোহিনূর? সে তো ছেলেটার নামও জানে না। ভাইয়া শুনছেন আপনি? কোহিনূরের ডাকে ছেলেটি মুখে হাসি নিয়ে ঘুরে তাকায়। দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া ডাকটায় খুব খুশি হয়েছে সে। কি বলবে বলো? তোমার কিছু লাগবে? আপনার নামটা কি জানতে পারি? অবশ্যই, আমার নাম জায়ান। জায়ান শেখ। কোহিনূরের আবার মনে হয় এই নামটি সে আগেও শুনেছে, কিন্তু কোথায় শুনেছে বুঝতে পারছে না। কোহিনূরকে এভাবে ভাবতে দেখে জায়ান জিজ্ঞেস করে, আর কিছু জানতে চাও?
কোহিনূর এদিক ওদিক মাথা নাড়িয়ে উত্তর দেয় সে আর কিছু জানতে চায় না। কোহিনূরের উত্তর পেয়ে ছেলেটিও রুম থেকে বেরিয়ে যায়। খান বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কারোর মুখেই কোনো কথা নেই। সকলের কপালেই চিন্তার ভাঁজ পড়েছে। আফজাল খান মাথায় হাত দিয়ে সোফাতে বসে আছেন। মেয়ের চিন্তায় তার পাগল হওয়ার অবস্থা না বলে কয় মেয়েটা তার কোথায় চলে গেল এটাই বুঝতে পারছেন না তিনি। কোহিনূর যেখানে যেখানে যেতে পারে সব জায়গাতেই আহিয়ান আবার গিয়ে খোঁজ করেছে কিন্তু কোথাও পায়নি। আহিয়ান হাত পা ছড়িয়ে কাঠের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে আছে। আহিয়ানের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। একবার কষ্টে কান্না আসছে তো আরেকবার কোহিনূরের প্রতি রাগ হচ্ছে। সারা ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কাচের ভাঙা টুকরো হাতে পায়ে ঢুকে রক্ত বের হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। সমানে বিড়বিড় করে বলে যাচ্ছে, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি কুহু? আমি কোথায় খুঁজব তেকো? তোকো ছাড়া আমি ভালো নেই, আমি মরে যাচ্ছি তুই দেখতে পাচ্ছিস না? আনা আর তার বাবা দরজার সামনে দাঁড়িয়ে সবকিছুই দেখছে। আহিয়ানের এই অবস্থা দেখে আয়ানা কান্না করে দিয়েছে। সবকিছুর জন্য কোনোভাবে তার নিজেকে দোষী মনে হচ্ছে। ছেলের এমন অবস্থা দেখে আনোয়ার খানের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। আহিয়ানকে সামলানোর যথেষ্ট চেষ্টা করছেন তিনি। অচেনা অজানা জায়গায় কোহিনূরের কেমন ভয় করছে। তার মনে হচ্ছে এই বাড়িতে জায়ান ছাড়াও আরো মানুষ আছে কিন্তু একবারও কাউকে দেখল না কেন। কোহিনূরের খুব পানির তৃষ্ণা পেয়েছে। রুমের কোথাও পানি রাখা নেই, ভাবল নিচে গিয়ে নিয়ে আসবে। নিচে নেমে টেবিলের উপরে পানির জগ দেখতে পায় পাশেই গ্লাসটা উপুর করে রাখা। কোহিনূর জগটা হাতে নিয়ে গ্লাসে পানি ঢালে। পানির গ্লাসটা মুখের সামনে ধরবে তখনই কিচেনের দিকে নজর যায়। এক চল্লিশার্ধ মহিলা কোমরে কাপড় গুজে মনোযোগ দিয়ে রান্না করে যাচ্ছেন। হয়তো জায়ানের আম্মু। প্রথম দেখাতেই কোহিনূরের মনে হয় সে আগেও এই মহিলাকে দেখেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও মহিলার চেহারা দেখতে কোহিনূর ব্যর্থ হয়। পানির গ্লাসটা হাতে নিয়েই এগিয়ে যায় কিচেনের দিকে। করপায়ের পদধ্বনি কানে যেতেই মহিলাটি ঘুরে সেদিকে থাকায় কোহিনূর স্তব্ধ হয়ে যায়। পানির গ্লাসটি হাত থেকে পড়ে কয়েক টুকরো হয়ে গিয়েছে। চোখের সামনে এ কাকে দেখছে সে? কোহিনূরের সামনে তার মা দাঁড়িয়ে আছে। এত বছর পর মায়ের মুখটি দেখে কোহিনূরের হৃদয়ে এক অজানা তোলপাড় শুরু হয়েছে। ভালোবাসা, ক্ষোভ আর দীর্ঘদিনের অপেক্ষার অব্যক্ত বেদনা যেন এক সুরে মিশে গিয়েছে। মনে পড়তে লাগলো মায়ের সাথে কাটানো সকল স্মৃতি। মনে তার হাজারো প্রশ্ন, কি দোষ ছিল ছোট্ট কোহিনূরের, কেন তার মা তাকে ফেলে রেখে এসেছিল? কোহিনূর আর তার বাবার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? তার খারাপ সময়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দেওয়ার জন্য সে তার মাকে কাছে পেল না কেন? মনের মধ্যে মায়ের প্রতি হাজারো অভিমান, অভিযোগ থাকলেও এত বছর পর মাকে কাছে পেয়ে নিজেকে আটকাতে পারেনি কোহিনূর। মাকে জাপটে ধরে হাউমাউ করে কান্না করে দিয়েছে। যে মেয়ে হাজারো কষ্টে নিজেকে শক্ত রেখেছে, সে আজ কান্না করছে, তার ভিতরের সকল আফসোস যেন আজ কান্না হয়ে বেরিয়ে আসছে। কোহিনূরের এত কান্নাকাটি দেখেও আমিনা বেগমের ভাবমূর্তির কোনো পরিবর্তন হল না। তিনি আগের মতোই দাঁড়িয়ে আছেন। তার চেহারা দেখে মনে হচ্ছে কোহিনূরের এমন আচরণে তিনি খুবই অবাক হয়েছেন। কোহিনূর মাথা তুলে তাকায় মায়ের দিকে। সে বুঝতে পারছে না তার মায়ের এমন আচরণের মানে। এতদিন পর নিজের মেয়েকে দেখে কি তিনি খুশি হননি? আমিনা বেগম বিস্ময়ভরা চোখে তাকিয়ে আছেন কোহিনূরের দিকে। কোহিনূরের এমন কান্না দেখে তার খুব মায়া হয়। শাড়ির আঁচল দিয়ে কোহিনূরের চোখের পানি মুছে দেন। কোহিনূর তার হাত ধরে আবারও কান্না করছে, কান্নারত কণ্ঠেই বলে, তুমি এতদিন কোথায় ছিলে আম্মু? আমি আর আব্বু তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। তোমাকে ছাড়া আমরা ভালো নেই আম্মু, তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। কেঁদো না মা। আমি তোমার আম্মু নই, তিনি হয়তো আমার মতো দেখতে। তোমার কোথাও ভুল হচ্ছে। কোহিনূর অবাক চোখে তাকিয়ে আছে আমিনা বেগমের দিকে। সে কি ভুল করছে? এই মহিলা কি সত্যিই তার মায়ের মতো দেখতে? কোহিনূর আমিনা বেগমকে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে। না, সে কোনো ভুল করছে না। সামনে দাঁড়িয়ে থাকা মহিলা আর কেউ নয়, কোহিনূরের মা। কিন্তু তিনি কোহিনূরকে চিনতে পারছেন না কেন? আম্মু, আমি তোমার মেয়ে কোহিনূর। তুমি আমাকে চিনতে পারছো না? কোহিনূর এক এক করে তার মায়ের সাথে কাটানো ছোটবেলার স্মৃতিগুলো তাকে বলছে। আমিনা বেগম এসব শুনে অবাক হচ্ছেন। তিনি এর আগে কখনোই কোহিনূরকে দেখেননি।
তার মনে হচ্ছে কোহিনূরের কোথাও ভুল হচ্ছে। কোহিনূর বারবার তার মাকে অতীতের কথা বলছে, আমিনা বেগম মনে করার চেষ্টা করছেন কিন্তু তার কিছুই মনে পড়ছে না। তার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, তিনি দুহাত দিয়ে মাথা চেপে ধরেছেন। শ্বাস প্রশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। জায়ান এত সময় ধরে দাঁড়িয়ে সবটাই দেখেছে, তাদের কথায় বাধা দিতে চায়নি তাই কথা না বলে দাঁড়িয়েই ছিল। এখন আমিনা বেগমকে এভাবে উত্তেজিত হতে দেখে জায়ান ছুটে এসেছে তার কাছে। জায়ান দুহাত দিয়ে তাকে বুকে আগলে নেয়, মাথায় হাত রেখে শান্ত হতে বলে। কোহিনূর খুব অবাক হয়, জায়ান আসতেই তার মা কেমন শান্ত হয়ে গেছে। কোহিনূরের মনে প্রশ্ন জাগে, তার মায়ের সাথে জায়ানের সম্পর্ক কি। জায়ান বুঝতে পারে কোহিনূরের মনে হাজারো প্রশ্ন তাকে নিয়ে। জায়ান কোহিনূরকে চোখ দিয়ে ইশারা করে এখানেই থাকতে, সে আসছে। কোহিনূরও বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসে পড়ে জায়ানের জন্য অপেক্ষা করতে থাকে। জায়ান আমিনা বেগমকে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। মাঝরাতে ফোনের রিংটোনের আওয়াজ কর্ণকুহরে পৌঁছাতেই ঘুম ভেঙে যায় আফজাল খানের। এত টেনশনের মধ্যে মেয়ের কথা ভাবতে ভাবতে কবে যে ঘুমিয়ে পড়েছিলেন খেয়ালই করেননি তিনি। তড়িঘড়ি করে ফোনটা হাতে নেন, হয়তো তার মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল এই ভেবে। ফোনটা চোখের সামনে আনতেই ফোনের স্ক্রিনে কোহিনূরের নামটি ভেসে ওঠে। আফজাল খানের মুখে হাসি ফুটে ওঠে। তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে কানের কাছে নিয়ে আসেন। ফোনের ওপাশ থেকে মেয়ের কণ্ঠস্বর শুনে আফজাল খানের মনটা প্রশান্তিতে ভরে উঠল। আফজাল খান চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন কোহিনূরকে, তুমি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছো মা? আমরা সবাই পাগলের মতো তোমাকে খুঁজে যাচ্ছি। আমি ভালো আছি আব্বু, আমার জন্য চিন্তা করো না। আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন করেছি। কি কথা বলবে বলো? তার আগে তুমি কোথায় আছো সেটা বলো। আমি আম্মুকে খুঁজে পেয়েছি আব্বু, কিন্তু আম্মু আমাকে চিনতে পারছে না। আমি বুঝতে পারছি না আম্মুর কি হয়েছে। আফজাল খান স্তব্ধ হয়ে রইলেন। এত বছর পর ফোনে মেয়ের মুখে নিজের প্রিয়তমা স্ত্রীকে খুঁজে পাওয়ার কথা শুনে তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা অনুভূত হলো। তিনি জানতেন না কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবেন, মনের ভেতর এক অসীম বিভ্রান্তি। কোহিনূরের কথার উত্তরে কি বলবেন তার জানা নেই। আব্বু শুনছো তুমি? বেশ কয়েকবার ডাকার পরও সারা শব্দ না পেয়ে চিন্তিত হয়ে পড়েছে কোহিনূর। ফোনের ওপাশ থেকে মেয়ের কণ্ঠস্বর শুনে ধ্যান ভাঙে আফজাল খানের। নিজেকে স্বাভাবিক করেন, মেয়ের কথার উত্তর দেন। তুমি কোথায় আছো মা? আমাকে ঠিকানা দেও, আমি এক্ষুনি আসছি। না আব্বু, আমাকে আগে জানতে হবে আম্মুর কি হয়েছে, সে এখানে আসলো কিভাবে। আমি তোমাকে ফোন করে সবটাই জানাবো, আমার জন্য তুমি চিন্তা করো না। বেশ কিছুক্ষণ মেয়ের সাথে কথা বলেন আফজাল খান। কোহিনূরের কথায় তিনি আপত্তি জানালেও কোহিনূর তাকে বুঝায়। তিনিও বুঝেন তার মেয়ের কথায় যথেষ্ট যুক্তি আছে। তবে কোহিনূরের বাড়ি ছাড়ার কারণটি এখনও তার কাছে অস্পষ্ট। কোহিনূর আহিয়ানকে এসব জানাতে বারণ করেছে। আফজাল খান ভালোই বুঝতে পারছেন আহিয়ানের উপর রাগ করেই কোহিনূর বাড়ি ছেড়েছে। জায়ান আর কোহিনূর মুখোমুখি বসে আছে। কোহিনূর ইতিমধ্যেই কয়েক ডজন প্রশ্ন ছুড়ে দিয়েছে জায়ানের দিকে। জায়ান বুঝতে পারছে না কোনটা রেখে কোনোটার উত্তর দিবে। কোহিনূর জায়ানের কাছ থেকে উত্তরের আশায় অধীর আগ্রহ নিয়ে জায়ানের মুখপানে তাকিয়ে বসে আছে। কোহিনূরকে এমন বাচ্চাদের মতো আচরণ করতে দেখে জায়ানের হাসি পায়। নিজেকে স্বাভাবিক করে জায়ান বলতে শুরু করে, তোমার হয়তো আমাকে মনে নেই, তবে আমার তোমাকে মনে আছে। তখন বাসে তোমাকে দেখে আমি চিনতে পেরেছিলাম, তবে শিওর ছিলাম না। তোমাকে হঠাৎ ওভাবে সেন্স হারাতে দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যেহেতু একজন ডক্টর, তোমাকে চেক করে বুঝতে পেরেছিলাম অতিরিক্ত চিন্তা করাই এমনটা হয়েছে। অচেনা অজানা জায়গা, তার উপর তুমি একা, তাই আমি ফেলে আসতে পারিনি, সাথে করে নিয়ে এসেছি তোমাকে। আমি তোমাকে চিনতে পেরেছিলাম, তুমি সেই ছোট্ট কোহিনূর যার সাথে আমি ছোটবেলায় খেলা করতাম। তোমাকে দেখেই আমার চোখের সামনে সেই ছোট্ট কোহিনূরের চেহারাটা ভেসে উঠেছিল। তবে আমি শিওর ছিলামও না তুমি সেই কিনা। যখন দেখলাম তুমি ফুপিকে ধরে কান্না করছো, তখনই বুঝলাম তুমি সেই কোহিনূর, আমার ফুপির মেয়ে। এইটুকু বলে থামে জায়ান। জায়ানের মুখ থেকে এসব শুনে কোহিনূরের মনে পড়ে তার মামাদের সাথে মায়ের সম্পর্ক ভালো না হলেও ছোটবেলায় কয়েকবার তার নানুর বাসার গিয়াছিল, তখন একটা ছেলের সাথে খুব ভাব হয়েছিল তার, একসাথে খেলা করত তারা। সেই ছোট ছেলেটি তার সামনে দাঁড়িয়ে তাকা জায়ান।
এর জন্যই জায়ানকে তার এত পরিচিত মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল জায়ানের এই হাসি, এই চেহারা সে আগেও দেখেছে। কিন্তু জায়ান তার মাকে পেল কোথায়, আর জায়ানের আম্মু আব্বুই বা কোথায়? এখানে তো তার মা আর জায়ান ব্যতীত আর কাউকেই দেখতে পাচ্ছে না। জায়ান কোহিনূরের দিকে তাকায়, কোহিনূরের যে সবকিছু জানার জন্য কৌতূহল হচ্ছে এটা জায়ান ভালোই বুঝতে পারছে। তুমি এটাই ভাবছো ফুপি আমার কাছে আসলো কিভাবে, তাই তো? জায়ানের কথায় কোহিনূর মাথা নাড়িয়ে বুঝায় সে জানতে চায়। জায়ান কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করে। আব্বু কেমন তা তো তুমি জানোই, আব্বুর কোনো কাজই আমার ভালো লাগতো না, না পেরেই তাদের সাথে থাকতাম বলা চলে। আম্মুর মুখের দিকে তাকিয়ে আমি ওই বাড়ি ছেড়ে চলে আসতে পারতাম না। সেদিন ফুপি আমাদের বাসায় এসেছিল। আমি পরে জেনেছি আব্বুই তাকে মিথ্যা কথা বলে নিয়ে এসেছিল। দাদুর সম্পত্তির বেশিরভাগই ফুপির নামে লিখা, এটা আব্বু চাচুরা কখনোই মেনে নেয়নি। তাই হয়তো তারা ইচ্ছে করেই এমনটা করেছিল। দাদু অসুস্থ এটা বলে তারা ফুপিকে বাড়িতে এনেছিল। পরে যখন ফুপি বুঝতে পারেন তারা নিজেদের নামে সম্পত্তি লেখানোর জন্য এনেছে, তিনি এতে আপত্তি জানান। তাদের মধ্যে অনেক ঝামেলা হয়। এসব দেখে দাদুর হার্ট অ্যাটাক হয়, তিনি মারা যান। এত কিছু দেখে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আমি প্রথমবারের মতো আব্বুর সাথে সেদিন তর্কাতর্কি করেছিলাম। ভিতরের জমে থাকা সব রাগ ক্রোধ বেরিয়ে এসেছিল। আব্বুরা সবাই দাদুর মৃত্যুর জন্য ফুপিকেই দায়ী করছিল। তিনি হয়তো এটা মানতে পারেননি, দুঃখে কষ্টে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। আমি তার পিছু নিয়েছিলাম, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মামা আর বন্ধুদের সাহায্যে ওনাকে হসপিটালে নিয়ে আসি। কয়েক মাস চলে যায় কিন্তু ওনার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল, আমি নিজেও। সবাইকে অবাক করে দিয়ে 6 মাস পর ওনার জ্ঞান ফিরে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো ওনার পুরনো কিছুই মনে ছিল না। ডাক্তার বলেছিল ওনার মাথায় চাপ প্রয়োগ করলে পুরনো স্মৃতি মনে করাতে চাইলে ক্ষতি হতে পারে। তবুও ফুপি ভালো হয়েছেন এটা দেখে আমি কতটা খুশি হয়েছিলাম বলে বুঝাতে পারবো না। সেদিনের পর থেকে আমি এখানেই থাকছি। আম্মু এসে দেখা করে যান, আমিও মাঝে মধ্যে যাই, তবে সেখানে থাকার ইচ্ছে হয় না। এও ভাবলে আমার এখনো ভিতরে ভিতরে অনুশোচনা হয়, আমার বাবার জন্যই তো ফুপির এই অবস্থা। সবকিছু বলে জায়ান থামে, দীর্ঘশ্বাস ছেড়ে তাকায় কোহিনূরের দিকে। নিজের মায়ের জীবনের এমন করুণ কাহিনী শুনে কোহিনূরের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তার মায়ের সাথে এত কিছু ঘটে গেছে আর সে কিনা সব অভিমান অভিযোগ একসাথে করে বসেছিল তার মায়ের কাছ থেকে সবকিছুর উত্তর নিবে বলে। এখন তো নিজের থেকেও তার মায়ের জন্য বেশি কষ্ট হচ্ছে। কোহিনূর চোখের পানি মুছে জায়ানের দিকে তাকায়, তাকে জিজ্ঞেস করে, আম্মু সুস্থ হওয়ার পর আপনি আমাদের খোঁজ করেননি কেন? আমি গিয়াছিলাম তোমাদের বাসায়, তোমাকে পাইনি, তবে শুনে এসেছিলাম তোমার বাড়ির সবাই ফুপিকে নিয়ে অনেক কিছুই ভেবে বসেছিল। আমি ওই সময় তাকে ওখানে রেখে আসার কথা মাথাতেও আনিনি। এই অবস্থায় এসব কথা কানে গেলে কতটা ক্ষতি হতে পারত তোমার জানা নেই। আমার মনে হয়েছিল আমার কাছে থাকলেই তার ভালো ট্রিটমেন্ট হবে। কোহিনূর বুঝতে পারে জায়ানের কথা। জায়ান ডাক্তার তার কাছে ছিল বলেই হয়তো কোহিনূরের আম্মু এখনো সুস্থ আছেন। কিন্তু আমি আম্মুকে বাড়ি নিয়ে যেতে চাই, উনি আমাকে চিনতে পারছেন না, আমি কি করব এখন? তোমার সমস্যা না হলে এখানে কিছুদিন থাকো, ফুপির সাথে কথা বলো, তোমাকে কিছুদিন চোখের সামনে দেখলে আর ভালোভাবে চিনলে নিয়ে যেতে কোনো সমস্যা হবে না, আমিও ওনাকে বুঝাবো। জায়ানের কথায় কোহিনূর সম্মতি জানায়, সে এখানেই থাকবে কিছুদিন। জায়ানকে দেখে কোহিনূর অবাকের পর অবাক হচ্ছে, জায়ানের কথাবার্তা তার উদারতা মুগ্ধ করেছে কোহিনূরকে। জায়ানের জন্য সে তার মাকে ফিরে পেল। এই মানুষটার প্রতি চিরকৃতজ্ঞ কোহিনূর। এত সকালে আহিয়ানকে নিজের রুমে আসতে দেখে আফজাল খান অবাক হয়েছেন বটে। আহিয়ান কখনোই এভাবে তার রুমে আসে না কখনো। আহিয়ানের পরনে আগের শার্টটাই আছে, চোখ মুখ ফুলে আছে, একদিনের দুশ্চিন্তাতেই চোখের নিচে কেমন কালচেটে দাগ পড়ে গেছে। সব সময় পরিপাটি করে রাখা চুলগুলো এলোমেলো হয়ে আছে। আহিয়ানের এমন বিধ্বস্ত অবস্থা দেখে আফজাল খানের ভিতরে ভিতরে কষ্ট হচ্ছে। কিন্তু মুখে কিছু বলছেন না। নিজেকে স্বাভাবিক করে আহিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করেন আফজাল খান, তুমি এত সকালে আমার রুমে, কিছু বলবে আমাকে? কুহুর সাথে কালকে আপনার কথা হয়েছে?
সে এখন কোথায় আছে আপনি জানেন? আহিয়ানের প্রশ্নে খুবই অবাক হয়েছেন আফজাল খান। মেয়ের সাথে তার কথা হয়েছে এটা আহিয়ান জানল কি করে? একবার ভাবলেন বলে দিবেন, পরক্ষণেই মনে পড়ে গেল কোহিনূর তাকে বারবার বারণ করেছে যাতে আহিয়ানকে সে কোথায় আছে এই বিষয়ে কিছু না জানানো হয়। আহিয়ানের প্রশ্নের উত্তরে আফজাল খান আমতা আমতা করে উত্তর দিলেন, কোথায় আমার সাথে তার কথা হয়নি। কোথায় আছে জানবো কি করে? আপনি বলে দিলে ভালো হতো। না বললে তেমন কোনো ক্ষতি হবে না, আমি নিজেই খুঁজে বের করতে পারবো। তবে আপনার মেয়ের অবস্থা কি হবে তা আমার জানা নেই। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ আহিয়ান? আপনি যা মনে করবেন। আমি তোমাকে বিশ্বাস করে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। তুমি সেই বিশ্বাস রাখতে পারোনি। সে কোথায় আছে জানার অধিকারও তোমার নেই। আপনার মেয়ে আমার বিয়ে করা বউ, তার সম্পর্কে জানার সম্পূর্ণ অধিকার আছে আমার। বিশ্বাসের কথা যদি বলেন তাহলে বলবো আপনার মেয়ে আমাকে ভুল বুঝেছে। তুমি তাকে বুঝাতে পারতে, এমন কি হলো যে বাড়ি ছেড়ে চলে গেল? আপনার বোকা মেয়ে তাকে বুঝানোর সময়টুকুও আমাকে দেয়নি। আহিয়ান বেরিয়ে যায় আফজাল খানের রুম থেকে। তিনি পড়েছেন মজা বিপদে, একদিকে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, অন্যদিকে মেয়ে জামাই হুমকি দিচ্ছে। এখন আবার মরার উপর খাড়ার ঘা হয়ে এসে পড়েছে তার স্ত্রী। এতদিন পরে আমিনা বেগমের খোঁজ পাওয়া গেছে, এটা খুশিরই সংবাদ, তবুও এত ঝামেলার মাঝে এই খুশিটুকু হজম করতে পারছেন না তিনি। একসাথে এত ঝামেলা সামলাবেন কিভাবে এটাই ভাবছেন। চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। আফজাল খান খুবই বিরক্ত, তার কপালেই কেন সব ঝামেলা আল্লাহই জানেন। একটু পরেই ক্লাস শুরু হবে, এক প্রকার দৌড়েই গেট পর্যন্ত এসেছে মিতু। স্কুলে থাকতে কখনোই দৌড় প্রতিযোগিতায় নাম দেয়নি, আজকে মনে হচ্ছে ভুল করেছিল। নাম দিলে ফার্স্ট প্রাইজ নিয়ে বাড়ি ফিরত। সামনে লোকজন দেখা যাচ্ছে, তাই এবার ভদ্র মেয়েদের মতো হাঁটছে। এই ভদ্র সাজার নাটকটাও যেন ভালোভাবে করতে পারে না মিতু। এমন ভাবে হাঁটছে মনে হচ্ছে দৌড়াচ্ছে। মিতু হঠাৎই খেয়াল করলো কেউ তাকে ডাকছে। ঘুরে তাকালে অয়নকে দেখতে পায়। অয়নকে দেখে মোটেও খুশি হয়নি মিতু, চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন খুশি হয়েই ডেকেছিল, তবে এখন মিতুর মুখের এমন রিয়াকশন দেখে ভালোই বুঝতে পারছে তার আগমনে মিতু খুশি হয়নি। মিতু এগিয়ে যায় অয়নের দিকে। কোনো ভালো কাজে যাওয়ার আগেই আপনাকে আমার সামনে আসতে হবে কেন? যাতে তোমার ভালো কাজটা আরো বেশি ভালো হয়ে যায় তার জন্য। কেমন ভালো হবে জানা আছে আমার। মুখ ভেঙচি দিয়ে বলে মিতু, সামনের মাসে আমি একটা প্রতিযোগিতার আয়োজন করব, তুমি চাইলে প্রতিযোগিতায় নাম দিতে পারো। অয়নের মতো অকর্মা ছেলে করবে প্রতিযোগিতার আয়োজন? বিশ্বাস না হলেও মিতু আগ্রহ নিয়ে জানতে চায় প্রতিযোগিতার বিষয়ে। কিসের প্রতিযোগিতা? কি কি যোগ্যতা লাগবে নাম দেওয়ার জন্য? প্রতিযোগিতাটা হলো মুখ ভেঙচি দেখানো। বেশি কিছু লাগবে না, 510 স্টাইলের মুখ ভেঙচি জানা থাকলেই চলবে। বলেই হাসতে থাকে অয়ন। অয়নের এই হাসি দেখে মিতুর রাগ হচ্ছে, তাকে এত বড় অপমান করা। কিছু সময়ের জন্য বিশ্বাস করেছিল এই অর্কমা অয়নও কাজে লেগেছে, এখন দেখছে সেই ভুল, তাকে অপদস্থ করার জন্যই অয়ন এমন কথা বলেছে। মিতু রেগেমেগে চলে যায় সেখান থেকে, তবে যাওয়ার আগে নিজের বিখ্যাত মুখ ভেঙচি দিতে ভুলেনি। আজকে সারাদিন কোহিনূর তার মায়ের সাথেই ছিল, তার সাথে কাজ করেছে, সারাদিন গল্প করেছে। কোহিনূরের সুন্দর আচরণে আমিনা বেগমও খুশি হয়েছেন। কোহিনূরের বারবার লোভ হচ্ছে তার মায়ের কোলে মাথা রেখে শান্তিতে একটা ঘুম দিবে। ভালোবাসা একদিনে পাওয়া যায় না, এর জন্য ধৈর্য এবং সময়ের প্রয়োজন। ধীরে ধীরে মনের মিলের মাধ্যমে যে ভালোবাসা গড়ে ওঠে, তা সহজে হারায় না, বরং সময়ের সাথে আরও শক্তিশালী ও গভীর হয়। ভালোবাসায় রাগ অভিমান হবে, এটাই স্বাভাবিক। একজন অন্যজনকে ছেড়ে আসা কখনোই এর সমাধান হতে পারে না। এত সময় ধরে ঘুমানোর চেষ্টা করছে কোহিনূর, কিন্তু তার দু চোখের পাতায় ঘুম নেই। বিছানায় চটপট করছে, বারবার মাথায় আহিয়ানের কথা আসছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কোহিনূরের পাগল মন আহিয়ানের কথা ভেবে চলেছে। এমনটা কেন হচ্ছে সে নিজেও জানে না। এই মানুষটিকে নিয়ে ভাবতে চায় না কোহিনূর, তবুও কেন বারবার এই মানুষটার কথাই মনে পড়ে, বুঝে পায় না সে। অনেক চেষ্টার পরে চোখটা মাত্রই লেগেছিল। কোনো এক বিকট শব্দে ঘুম থেকে লাফ দিয়ে উঠল কোহিনূর।
পাশে তাকালেই ভাঙা কাছের জানালাটা নজরে পড়ে, কাছের টুকরোগুলো মাটিতে পড়ে আছে, সাথে আধভাঙা একটা ইটের টুকরো। কোহিনূর বুঝতে পারে কেউ ইচ্ছে করেই এটা করেছে। কিন্তু এত রাতে দেখে দেখে তার রুমের জানালাতেই কে ঢিল ছুঁড়বে। বিছানা থেকে নেমে কে ঢিল ছুঁড়েছে এটা দেখার উদ্দেশ্য জানালার কাছে যায়। জানালার কাছে গিয়ে এদিক সেদিকে তাকায়, কেউ নেই। নিচের দিকে তাকাতেই মাথা ঘুরে উঠল কোহিনূরের। কোহিনূরের ঠিক চোখ বরাবর তাকিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আহিয়ান। কোহিনূর কি ঠিক দেখছে নাকি এটা তার মনের ভুল বুঝতে পারছে না। আহিয়ান জানবে কিভাবে কোহিনূর কোথায় আছে। পরক্ষণেই ভাবনায় এলো হোস্টেলে যেদিন দেখা করতে গিয়েছিল ঠিক এভাবেই গেইটের সামনে দাঁড়িয়ে ছিল আহিয়ান। তাকে খুঁজে বের করা আহিয়ানের পক্ষে অসম্ভব কিছু নয়। কেন যেন এত ঝগড়া ঝামেলার পরও আহিয়ানকে দেখার লোভ সামলাতে পারছে না কোহিনূর। কোহিনূর তাকায় আহিয়ানের দিকে। লক্ষ্য করল আহিয়ানকে, মানুষটা 2 দিনেই কেমন পরিবর্তন হয়ে গেছে। আহিয়ানকে বড্ড এলোমেলো লাগছে কোহিনূরের কাছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে এখনো আগের মতোই তাকিয়ে আছে তার দিকে। আহিয়ানের এমন হাসির কারণ বুঝতে পারছে না কোহিনূর, মনে হচ্ছে এই হাসিতে কত রহস্য লুকিয়ে আছে। এত দূর থেকেও আহিয়ানের আহত দৃষ্টি তীরের ফলার মতো বিঁধছে কোহিনূরের অন্তরে। নিজের অতি পরিচিত চেনা মানুষটিকে হঠাৎ এভাবে দেখে কোহিনূরের মনে তোলপাড় শুরু হয়েছে। অবচেতনভাবে তার দৃষ্টি থেকে পালাতে চাইছে, কিন্তু পারছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। কেন শত চেষ্টা করেও এই মানুষটিকে ঘৃণা করতে পারে না, কেন বারবার আহিয়ানকে ভুলে যাওয়ার যুদ্ধে ব্যর্থ হয় কোহিনূর। ভালোবাসলে বোধই এমনই হয়, শত চেষ্টা করেও হাজার হাজার ভুল করার পরেও ভালোবাসার মানুষটিকে ঘৃণা করা যায় না। কোহিনূরের মনে পড়ে যায় সেদিন ফোনে বলা জেরিনের কথাগুলো। কোহিনূরের চোখের একরাশ ভালোবাসা মুহূর্তেই ক্ষোভে পরিণত হয়। সরে আসে সেখান থেকে। নিজের উপরেই নিজের রাগ হচ্ছে কেন এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আহিয়ানকে দেখছিল সে। কোহিনূর জায়ানের বাসায় আছে 1 সপ্তাহের মতো হতে চলেছে। আমিনা বেগমও বিশ্বাস করতে শুরু করেছেন কোহিনূরই তার মেয়ে, তবে তার কিছু মনে নেই, মনে করতে পারবেন কিনা আদৌ জানা নেই। তবে এই কয়েকদিনে কোহিনূর তার মায়ের মন জিতে নিয়েছে, এবার বাড়ি নিয়ে যেতে পারবে এই ভেবেই কোহিনূর মনে মনে শান্তি পাচ্ছে। জায়ান ছেলেটাকেও কোহিনূরের অনেক ভালো লেগেছে, তার ভাই না থাকার অভাবটা পূরণ করে দিয়েছে জায়ান। কোহিনূর জানতে পেরেছে জায়ানের একটা বোন ছিল, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। জায়ান তাকে খুব স্নেহ করত, কোহিনূরকে সেই বোনের জায়গাতেই বসিয়েছে জায়ান। এই 1 সপ্তাহে কোহিনূর একবারের জন্যও তার মায়ের কাছ থেকে দূরে সরেনি। সারাদিন সাথে সাথে থেকেছে, ছোটবেলার সব কথা এক এক করে তার মাকে বলেছে, কিন্তু আমিনা বেগমের এসব কিছু নতুন মনে হয়েছে, তার আগের কিছুই মনে নেই। কোহিনূরও ঠিক করেছে আর তার মাকে কিছু মনে করাতে চাইবে না, তিনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন। কোহিনূর এভাবেই তার মাকে আগলে রাখবে আর হারাতে দিবে না। এর মধ্যে একদিন আফজাল খান এসে মেয়ের সাথে দেখা করে গিয়েছেন। আমিনা বেগমের সাথেও কথা বলেছেন, তবে তার কাছে মানুষটা অপরিচিত। মেয়ের মুখে সব কথা শোনার পর আফজাল খান বুঝতে পেরেছেন আমিনা বেগমের শারীরিক অবস্থা তেমন ভালো নয়, এখন পুরনো স্মৃতি মনে না করানোই ভালো। এতদিন পর স্ত্রীর সাথে দেখা হয়েছে, কিন্তু তিনি তাকে চিনতে পারছেন না, এতে আফজাল খানের মনে কোনো কষ্ট নেই। স্ত্রী ভালো আছেন, সুস্থ আছেন, এতেই তিনি খুশি। জায়ানের প্রতি চিরকৃতজ্ঞ কোহিনূর আর তার বাবা। জায়ান হসপিটালে যাওয়ার আগে কোহিনূর আর তার ফুপিকে রেডি থাকতে বলেছে। তার কোনো এক ছোটবেলার বন্ধুর বোনের জন্মদিন, সেখানেই নিয়ে যাবে। আমিনা বেগম যাবেন না, কোহিনূরেরও ইচ্ছে ছিল না, তবে জায়ানের কথা ফেলতে পারবে না, তাই রেডি হচ্ছে। তাছাড়াও মেয়েটাকে একবার দেখতে চায় কোহিনূর। মেয়েটা জায়ানেরই পেশেন্ট, তার শরীরে মরণব্যাধি বাসা বেঁধেছে। ক্যান্সার হয়েছে মেয়েটির, এতদিন ধরে নাকি চিকিৎসা চলছে, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। শুনেছে সে কোহিনূরেরই বয়সী, এত অল্প বয়সে শরীরে এমন রোগ নিয়ে ঘুরছে মেয়েটা। এটা শুনে কোহিনূরের খুব মায়া হয় মেয়েটার জন্য। কোহিনূর কালো রঙের গ্রাউন্ড জামা পরেছে, তার সাথে ম্যাচিং ওড়নাটা মাথায় দিয়েছে। অল্প সাজগুজ করে রেডি হয়ে বসে আছে। জায়ানের জন্য অপেক্ষা করছে। আমিনা বেগম মেয়েকে দেখে অনেক প্রশংসা করছেন। মায়ের মুখে এত প্রশংসা শুনে কিছুটা লজ্জা পাচ্ছে কোহিনূর। মা মেয়ের কথোপকথনের মাঝখানেই জায়ান এসে উপস্থিত হয়। তোমরা রেডি তো?
আম্মু যাবেন না ভাইয়া, আমি রেডি আছি, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। যাওয়া যাক তাহলে, মুচকি হেসে বলে জায়ান। জায়ানের হাসির উত্তরে কোহিনূরও হাসে, মাকে বিদায় জানিয়ে চলে যায় জায়ানের সাথে। ফোনে বারবার আননোন নাম্বার থেকে কল আসায় বিরক্ত হচ্ছে মিতু। একটু আগেই কোহিনূরের সাথে কথা বলেছে, ভেবেছিল কোহিনূরই ফোন দিয়েছে। কিন্তু না, এটা আননোন নাম্বার, কয়েকবার বেজে গেছে ধরেনি। এখনো ফোন দিয়ে যাচ্ছে, এই আননোন নাম্বারের ফোনের জ্বালায় সে অতিষ্ঠ প্রায়। এত সময় বিছানায় গড়াগড়ি করেছে, ঘুম আসেনি, এই মাত্র চোখটা লেগেছিল কোন শত্রুর ফোন দিয়ে আরামের ঘুমটা হারাম করলো কে জানে। চোখে মুখে বিরক্তি নিয়েই কলটা রিসিভ করে কটমট করে বলে মিতু, কোন হতচ্ছাড়া রে, এই ভর দুপুরে ফোন দিয়ে আমার ঘুমের 13টা বাজিয়েছিস। ফোনের ওপাশে থাকা ব্যক্তি কিছু সময় চুপ থাকে, এই মেয়ে আস্ত জল্লাদ, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। এখন কথা বললে যদি আবার কিছু মনে করে, না বললে তো আবার গালাগালি করে বংশের উদ্ধার করে ছাড়বে। ভয় ভয়ই মিতুর কথার জবাব দেয় অয়ন। একদম গালাগাল করবে না বলে দিলাম ভূতু। আর এই ভর দুপুরে ঘুমায় কে শুনি। ফোনের ওপাশ থেকে অয়নের কণ্ঠস্বর ভেসে আসতেই মিতু ফোনটা এনে চোখের সামনে ধরে। রসগোল্লার মতো গোল গোল চোখ বানিয়ে তাকায় নাম্বারের দিকে। এই নাম্বারের দিকে তাকালে কি নাম্বারের ব্যক্তির ছবি ভেসে উঠবে, কেন এভাবে তাকিয়ে আছে নাম্বারের দিকে। নিজের বোকামতে নিজেই লজ্জা পায় মিতু। কিন্তু অয়ন তার নাম্বার পেল কোথায়? ফোনটা তুলে আবার কানে ধরে মিতু। তা মিস্টার ফাটাকেস্ট, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? সম্মান দিয়ে কথা বলো মেয়ে, আমি বয়সে তোমার বড়। এখানে অসম্মানের কি দেখলেন? দেব থাকতে তুমি আমাকে ফাটাকেস্টর সাথে মিলাচ্ছ কেন? চেহারা দেখছেন আয়নার, আপনাকে তো বাড়ির মালি রহিম চাচার ক্যারেক্টারে মানায়। আমি সম্মান করে ফাটাকেস্ট বললাম, আপনার পছন্দ হলো না। হয়েছে হয়েছে, তুমি বললে আমি রহিম চাচা হতেও রাজি আছি পিও। অয়নের মুখে এমন সোজাসাপটা কথা শুনে মিতু তো পুরাই টাসকি খেয়ে গেছে। অয়নের সাথে তার সম্পর্ক সাপে নেউলে, আর অয়ন কিনা এত মধু লাগিয়ে কথা বলছে। কাহিনী কি এই লোকের? এত সহজে মেনে নেওয়ার মানুষ তো আপনি না। কাহিনী কি? ডাল মে কুচ কালা হে, কুচ নেহি পুরোটাই কালা, বলেই হাসতে শুরু করেছে অয়ন। অয়নের এই ফাটাবাসের মতো গলার হাসি শুনে মিতুর রাগ হচ্ছে খুব। তার আরামের ঘুম হারাম করে দাঁত খেলিয়ে হাসছে। অয়নের এমন কথাবার্তা মিতুর ভালো টেকছে না, এই লোকের মতলবত ভালো না। হঠাৎ এমন পুতুপুতু হাবভাব করছে কেন? কথা না বাড়িয়ে ফোন কেটে দেয় মিতু। তারপরে অবশ্য অয়ন অনেকবার ফোন দিয়েছে, কিন্তু মিতু ফোন ধরার প্রয়োজন মনে করেনি। কোহিনূর আর জায়ান জন্মদিনের অনুষ্ঠানে এসেছে অনেকক্ষণ হলো। জায়ানের বন্ধুই গিয়ে এগিয়ে নিয়ে এসেছে তাদের। তবে যার জন্য অনুষ্ঠান সে এখনো এসে পৌঁছায়নি। এত অপরিচিত মানুষের ভিড়ে কোহিনূরের খুব অস্বস্তি হচ্ছে। জায়ান তার মতো বন্ধুদের সাথে গল্প করছে, কোহিনূর এদিকে একা একা বসে বোর হচ্ছে। কোহিনূরের ঠিক পাশের চেয়ারে একটা মেয়ে এসে বসে। মেয়েটি কোহিনূরকে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পরখ করে। মুখে হাসি টেনে কোহিনূরের কাঁধে হাত রাখে। অপরিচিত জায়গায় হঠাৎ এভাবে কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে তাকায় কোহিনূর। কোহিনূর অবাক হয়, সেদিন ক্যাফেতে আহিয়ানের সাথে দেখা মেয়েটা বসে আছে তার ঠিক পাশাপাশি চেয়ারে। মেয়েটির উপর রাগ হলেও মুখের মিষ্টি হাসিটা দেখে খুব মায়া হচ্ছে কোহিনূরের। কেন যেন রাগ করতে পারছে না, করবেই বা কেন, দোষ তো মেয়েটির একার নয়। তুমি কোহিনূর তাই তো, আমি জেরিন। চিনলেন কিভাবে আমাকে? তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ভালোভাবেই চিনি। কোহিনূর কোনো কথা না বলে মুচকি হাসে। মেয়েটিও চুপ করে যায়, কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, তুমি খুব ভাগ্যবতী, জানো তো কোহিনূর। জেরিনের এমন কথা শুনে কোহিনূরের হাসি পায়। কোহিনূরের ভালোবাসার মানুষটি তাকে ভালোবাসে না, তার অতীতে কোনোভাবে জেরিন ছিল, বর্তমানেও আছে, আর এই জেরিনই কিনা বলছে কোহিনূর ভাগ্যবতী। কোহিনূর তাকায় জেরিনের দিকে। জেরিনের মুখে এখনো হাসি লেগে আছে, তবে কোহিনূরের কেন যেন মনে হচ্ছে জেরিনের হাসিটা আসল নয়, এই হাসির আড়ালে মনের ভিতরে ছাপা কষ্ট লুকিয়ে আছে। জেরিনের হঠাৎ কোহিনূরকে ভাগ্যবতী বলার কারণটা খুব করে জানতে ইচ্ছে করছে তার। আমার ধারণা পৃথিবীতে সবথেকে দুর্ভাগা মানুষটি আমি। আপনার এটা কেন মনে হলো আমি ভাগ্যবতী? একটা মানুষ তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমার জন্য সে হাজার হাজার সুন্দরী নারীকে প্রত্যাখ্যান করতেও দুবার ভাবে না,
তার চোখের প্রতিটি আভা স্নিগ্ধ হাসির আড়ালে কেবল তুমি আছো। তুমি কি ভাগ্যবতী নয় কোহিনূর? কথাগুলো আফসোসের স্বরে বলে জেরিন। হ্যাঁ, জেরিনের আজ খুব আফসোস হচ্ছে, যদি সেদিন ভুল না করত, যদি আহিয়ানকে ছেড়ে না যেত, তাহলে আজ কোহিনূরের জায়গায় সে থাকত। আজ কোহিনূরকে দেখে খুব হিংসে হচ্ছে জেরিনের, কেন তার ভাগ্য কোহিনূরের মতো হলো না। জেরিনের মুখ থেকে এমন কথা শুনে কোহিনূর চুপচাপ স্তম্ভিত হয়ে বসে আছে। জেরিন কি তবে আহিয়ানের কথা বুঝালো? আহিয়ান কোহিনূরকে ভালোবাসে। তাহলে কি কোহিনূর জেরিন আর আহিয়ানের সম্পর্কের ভুল মানে খুঁজে বের করেছিল? কিন্তু সেদিন ফোনে বলা কথাগুলো, তারা যে সুন্দর সংসার সাজাতে চেয়েছিল। আবার মনে হলো এটা তো তারা অতীতে চেয়েছিল। কোহিনূর কি জিজ্ঞেস করবে জেরিনকে আহিয়ান আর জেরিনের সম্পর্কের বিষয়ে? কোহিনূরের খুব কৌতূহল হচ্ছে, জেরিনের কথা মতো আহিয়ান যদি কোহিনূরকে এতটাই ভালোবাসে, তাহলে সেদিন ক্যাফেতে দেখা ঘটনাটি কি ভুল ছিল? কোহিনূর জেরিনকে কিছু বলার জন্য পাশে তাকায়, কিন্তু সেখানে জেরিন ছিল না। এইটুকু সময়ের ব্যবধানে কোথায় গেল মেয়েটা? করতালির আওয়াজে সামনে তাকায় কোহিনূর, জেরিন কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে। কোহিনূরকেও কাছে যাওয়ার জন্য ডাকছে। জায়ান এসে কোহিনূরকে সেখানে নিয়ে যেতে চাইলে কোহিনূর হাসিমুখ করে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ মাথায় আসে জায়ানের বলা কথাটি, জেরিনই তো জায়ানের পেশেন্ট। জেরিনকে দেখতেই কোহিনূর এসেছিল। এত অল্প বয়সী মেয়েটা কিনা এমন মর্মাবাধিতে ভুগছে। কোহিনূরের খুব খারাপ লাগে জেরিনের জন্য। মনে মনে অনুশোচনা হয়, জেরিনের সাথে আহিয়ানকে জড়িয়ে কত আজেবাজে চিন্তা করেছে কোহিনূর। কোহিনূর ভাবছে জেরিনের সাথে তাকে কথা বলতে হবে, জানতে হবে আহিয়ানের সাথে তার সম্পর্ক কি। আবার ভাবছে এটা করা কি ঠিক হবে। কোহিনূরের ভাবনায় ছেদ পড়ে জায়ানের ডাকে। জেরিনও এসে কোহিনূরকে টেনে নিয়ে যায় অনুষ্ঠানের জায়গায়। কোহিনূর জেরিনকে দেখে অবাক হচ্ছে, শরীরে এমন অসুখ নিয়েও মেয়েটা কত হাসি খুশি, নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সব গেস্টরা চলে গিয়েছে, জায়ান তার বন্ধুর সাথে কথা বলছে, বিদায় নিয়ে তাদেরকেও এবার বাড়ি ফিরতে হবে। কোহিনূর এদিক সেদিকে তাকিয়ে জেরিনকে খুঁজছে, যাওয়ার আগে একবার তার সাথে কথা বলতে চায় কোহিনূর। চারিদিকে চোখ ঘুরিয়ে কোথাও জেরিনকে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্য জায়ানের কাছে যাওয়ার জন্য পা বাড়ায় কোহিনূর। তখনই জেরিন তার সামনে আসে। জেরিন মিষ্টি হাসি দিয়ে কোহিনূরকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকেই খুঁজছিলে কোহিনূর? হুম। জানলে কিভাবে? তখন আমার কথায় তোমার চোখে মুখে আমি কৌতূহল দেখেছিলাম। আমার মনে হলো তুমি হয়তো কিছু জানতে চাও আমার থেকে, তাই আমাকে খুঁজছিলে। জেরিনের কথায় কি উত্তর দিবে বুঝতে পারছে না কোহিনূর। কোহিনূরের কিছুটা অস্বস্তি হচ্ছে, কিভাবে সরাসরি জিজ্ঞেস করবে আহিয়ানের সাথে জেরিনের সম্পর্ক কি, সেদিন ওভাবে জড়িয়ে ধরেছিল কেন। মুখে বলতে পারছে না, আবার মনে মনে জানতে চাওয়ার তীব্র ইচ্ছা। জেরিন হয়তো বুঝতে পেরেছে কোহিনূরের অস্বস্তির কারণ, তাই নিজে থেকেই বলেছে, তুমি কি এটাই জানতে চাও আহিয়ানের সাথে আমার কি সম্পর্ক? কোহিনূর নিঃশব্দে তাকায় জেরিনের দিকে, এই মেয়ে বারবার তাকে অবাক করছে। এই অল্প পরিচয় কেমন কোহিনূরের মন পড়তে পারছে মেয়েটা। জেরিনের সম্পর্কে কোহিনূরের ভাবনা পুরোপুরি ভুল, এটা ভেবেই কোহিনূর অবাক হচ্ছে। আমি এটাই জানতে চাই, কিন্তু তুমি কিভাবে বুঝলে? কোহিনূরের কথা শুনে জেরিন হাসে, কিছু সময় চুপ থেকে তারপর বলতে শুরু করে, তুমি আমার উপর রেগে আছো, আমি জানি রাগারই কথা। নিজের প্রিয় মানুষের পাশে অন্য মেয়েকে দেখলে সবারই হয়তো খারাপ লাগে। তুমি সেদিন ক্যাফেতে যা দেখেছিলে সেখানে আহিয়ানের কোনো দোষ ছিল না কোহিনূর। তুমি হয়তো ভাবছো আমি এসব কিভাবে জানলাম। আমি জেনেছি অয়নের কাছ থেকে। আমি সেদিন আবার আহিয়ানকে আমার জীবনে ফিরে আসতে বলেছিলাম। আহিয়ান আমাকে মুখের উপরে জবাব দিয়েছিল ওর জীবনে নাকি তুমি ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ। জানো তো, তোমার প্রতি খুব হিংসে হয়েছিল আমার। আমি তোমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, তাই ইচ্ছে করেই আহিয়ানকে জড়িয়ে ধরেছিলাম আমার অসুস্থতার বাহানায়। পুরনো দোয়ায় দিয়ে আমি ওর কাছে যেতে চেয়েছিলাম, ভেবেছিলাম আমি অসুস্থ জানলে আহিয়ান আমাকে আরেকটা সুযোগ দিবে। কিন্তু আমি ভুল ছিলাম, আহিয়ানের মনের কোথাও আমি নেই। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার পাগল মনটা আহিয়ানকে পেতে চাইতো। আমি নিজের ভুল শুধরাতে চেয়েছিলাম, তাই তো বারবার ফোন করে ওকে বিরক্ত করতাম, আমাদের পুরনো স্মৃতি মনে করাতে চাইতাম। এইটুকু শুনেই কোহিনূরের পায়ের তলার মাটি সরে গিয়েছে।
কোহিনূর কাঁপছে ঘেমে নিয়ে একাকার অবস্থা, কতবার বোকামো করেছে, আহিয়ানকে ভুল বুঝেছে সে। আহিয়ান বারবার কথা বলতে চেয়েছে কিন্তু কোহিনূর একবারও আহিয়ানের কথা শোনার প্রয়োজন মনে করেনি। জেরিন কোহিনূরের কাছে এগিয়ে যায়, আবার বলতে শুরু করে, আমি বুঝতে পেরেছি কোহিনূর, আহিয়ানের মনে শুধুই তুমি আছো। তুমি একমাত্র যাকে আহিয়ান মনে প্রাণে ভালোবাসে। তোমার জন্য আহিয়ান পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে দুবার ভাববে না। আমি ভুল করেছি, তার শান্তিও পাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও কোহিনূর। কিছু সময়ের জন্য হলেও আমার মাথায় তোমার কাছ থেকে আহিয়ানকে কেড়ে নেওয়ার চিন্তা এসেছিল। আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি আহিয়ান শুধু তোমাকেই ভালোবাসে। আহিয়ান আমার চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে। জেরিন হাতজোড় করে কোহিনূরের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে। কোহিনূর চাইলেও মেয়েটার উপর রাগ করতে পারছে না, কিভাবে রাগ করবে এমন অসুস্থ মেয়েটার উপর। তার যে খুব মায়া হচ্ছে জেরিনের জন্য। আনা, নাহিদ আর রোহি দাঁড়িয়ে আছে আহিয়ানের রুমের সামনে, ভেতরে যাবে কিনা এটাই ভাবছে। আহিয়ান আগের মতো স্বাভাবিক হলে একবারও ভিতরে যেতে ভাবত না রোহি, কিন্তু আহিয়ানের যা অবস্থা এখন, যখন তখন রাগ করে বসে। ফোন করলেও ধমক দিয়ে চুপ করে বসিয়ে রাখে। আনা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, তার ভাইকে সামনে গিয়ে কিছু বলার সাহস নেই তার। এখন আহিয়ানের সাথে কথা বলতেও ভয় করে আনায়ার। রোহি আর নাহিদকে রেখে আনা চলে যায়। চোখের সামনে ভাইয়ের এই অবস্থা দেখতে পারছে না আনা। আনা যেতেই অয়ন এসেছে। ভয় রোহির পিছনে লুকিয়ে আছে, রোহির কথায় এখানে আসতে হয়েছে অয়নকে। ভেবেছিল 1 বছরের মধ্যে আর আহিয়ানের সামনে পড়বে না। জেরিনের সাথে অনয়ই দেখা করিয়েছিল আহিয়ানের, তারপর এত কাহিনী হলো। আহিয়ান নিশ্চয়ই অয়নকে ছেড়ে দিবে না, হাতের কাছে পেলে কাঁচা সালাদ বালিয়ে খাবে এই ভেবে অয়ন কয়েকবার ঢোক গেলে। রোহি চোখ মুখ কুঁচতে তাকিয়ে আছে অয়নের দিকে, ইচ্ছে করছে মেরে তক্তা বানাতে। যত সব আকাম কুকাম এই অয়নই করে, আরেকজনের স্বাদের সংসার ভাঙতে বসেছে এর জন্য। এমন ভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি বুঝেছিলাম জেরিন প্রেমে পুতুপুতু হয়ে পুরনো প্রেমিককে জড়িয়ে ধরবে? তুই তো নাদান বাচ্চা, এসব বুঝিস না। তোর জন্য কতবার যুদ্ধ লেগে বসেছে। অয়ন মুখটাকে বেচারা টাইপ করে রেখেছে। ভুল করেছে মানছে, তবুও এরা এমন করছে কেন বুঝতে পারছে না। এরা জামাই বউ হয়েছে এমন বুঝে কম ঝগড়া করে বেশি। আহিয়ান এত সময়ে নাহিদ রোহিদের খেয়াল করেছে। আহিয়ান তাকাতেই অয়ন সরে গেছে, এই জন্মে আহিয়ানের মুখোমুখি হবে না আর। নাহিদ আর রোহি গিয়ে আহিয়ানের পাশে বসে আহিয়ানকে বুঝাবে নিজেকে এভাবে কষ্ট না দিতে, স্বাভাবিক হতে, এই উদ্দেশ্য নিয়েই তারা এসেছে। আনাই তাদের ডেকে এনেছে। তোরা কি আমাকে বাংলা সিনেমার দেবদাস টাইপ নায়ক ভাবলি? কি বুঝাতে এসেছিস এখানে? তাছাড়া আর কি? যা শুরু করেছিস দেবদাসও ফেইল করবে তোর কাছে। রোহি। আহিয়ান ভ্রু কুঁচকে তাকায় রোহির দিকে। নাহিদ দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে কথা না বলে ভালোই করেছে, এই ভাই বোন দুইজনের ছাপে চ্যাপ্টা হয়ে আছে বেচারা। কিছু বললেই কেমন রাক্ষসের লুক নিয়ে তাকিয়ে থাকে। আহিয়ানের চোখ পড়ে দরজার দিকে। অয়ন দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে আসছে না। এত ঝামেলার মাঝে অয়নের এমন কাজে আহিয়ান মনে মনে হাসে। অয়নের এমন কাজ কামে মনে হচ্ছে সে ফাঁসির আসামি। আহিয়ান দরজার দিকে তাকিয়ে রোহিকে বলে, ওই হতচ্ছাড়াটাকে ডেকে আনো, জুতো পিটা করব আজ। এত দামি জুতো দিয়ে মারিস না। জুতোর একটা মানসম্মান আছে। রোহি। রোহির কথায় অয়ন রেগে গেছে, তার সম্মানের থেকে এই জুতোর সম্মান রোহির কাছে বড় হলো। এই মেয়েকে বন্ধু বানিয়ে জন্মের ভুল করেছে অয়ন, আজকে খুব আফসোস হচ্ছে একে বন্ধু বানিয়ে। তুই আমাকে এত বড় কথা বলতে পারলি রোহি? অয়ন। কথাটা ছোটই ছিল, তর বড় মনে হচ্ছে কেন? রোহি। আহিয়ান জুতো খুলছে দেখেই অয়ন দৌড়ে গিয়ে নাহিদের পিছনে লুকিয়েছে। মারিস না বাবা, ক্ষমা কইরে দে, আমার জন্মের ভুল হয়েছে, ওই মেয়ের সাথে তর দেখা করানো। আমি অকালে মৃত্যুবরণ করতে চাই না, বিয়ে করে বউয়ের মুখ দেখে মরতে চাই। এত টেনশন ঝগড়া ঝামেলার মাঝে অয়নের বিয়ে করার কথা মাথায় আছে, এটা দেখে নাহিদ রোহিসহ আহিয়ানও হেসে উঠে। যাই হয়ে যাক, আহিয়ান এই মানুষগুলোর উপরে রাগ করে থাকতে পারে না। আহিয়ানের কাছে সারা পৃথিবী একদিকে আর তার বন্ধুরা একদিকে। আহিয়ানের খারাপ সময় সুখ দুঃখে সবসময় এই তিনটা মানুষ পাশে ছিল। আহিয়ান চিরকৃতজ্ঞ তার বন্ধুদের প্রতি। ভালোবাসা একটি সূক্ষ্ম সুতোর মতো, যেখানে ভুল ত্রুটির দাগ থাকে। মাঝে মাঝে দুজনের মাঝে দূরত্ব আসে, কিন্তু তা কখনোই সম্পর্ক শেষ করে না, বরং
ভালোবাসা তখনই প্রকৃত হয় যখন বোঝাপড়া ও সহানুভূতির মাঝে একে অপরকে পুনরায় আবিষ্কার করা হয়। বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে বসে আছে কোহিনূর। জেরিনের সাথে আজকের দেখা হওয়া তার বলা প্রত্যেকটা কথা বারবার মনে পড়ছে কোহিনূরের। নিজের অজান্তেই বিরাট ভুল করে বসেছে সে। বাড়ি ফিরে কোহিনূর কেমন চুপচাপ হয়ে আছে। অন্যদিন হলে মায়ের সাথে ছুটিয়ে গল্প করত, কিন্তু আজকে তার ভালো লাগছে না, মন খারাপেরা ঘিরে ধরেছে তাকে। কোহিনূরের অশান্ত মন বারবার ফিরে যেতে চাইছে আহিয়ানের কাছে। সে ভুল করেছে, চরম বোকামো করেছে, আহিয়ানকে কিছু বলার, বোঝানোর সময়টুকুও দেয়নি সে। তার বুঝা উচিত ছিল ভুল বুঝে দূরে সরে আসাটা কোনো কিছুরই সমাধান নয়। আমিনা বেগম তখন থেকেই লক্ষ্য করছেন মেয়েকে এমন ব্যবহারের কারণ কি বুঝতে পারছেন না তিনি। জায়ানকে জিজ্ঞেস করেছেন, তবে আশানুরূপ কোনো উত্তর পাননি। কোহিনূর তার বাবাকে ফোন দিয়ে বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছে। এতদিন আফজাল খান বারবার ফোন করে গেছেন, বাড়ি ফিরতে বলেছেন, তবে কোহিনূর যেতে রাজি হয়নি। এখন মেয়ে নিজের ইচ্ছায় বাড়ি ফিরতে চাইছে শুনে তিনি খুবই খুশি হয়েছে। সকাল হলেই নিতে আসবেন তাদের। তবে আমিনা বেগম যেতে চাইছেন না কোহিনূর আমিনা বেগমকে তখন থেকে বুঝিয়ে যাচ্ছে, সাথে জায়ানও, কিন্তু তিনি জায়ানকে একা রেখে যেতে নারাজ। জায়ান তাকে কথা দিয়েছে কোনো সমস্যা হলেই ফোন করতে সে এক দৌড়ে চলে যাবে দেখা করতে। এমনিতেও মাঝেই মধ্যে গিয়ে দেখা করে আসবে। অনেক সময় ধরে বুঝানোর পর আমিনা বেগম যেতে রাজি হয়েছেন। কোহিনূর প্রশান্তির শ্বাস নেয়, তার বুকের উপর থেকে পাথর নেমেছে মনে হচ্ছে। কালকে বাড়ি ফিরে যাবে বলে কোহিনূর খুশিই হয়েছিল, তবে জায়ানের জন্য খুব খারাপ লাগছে তার। এই কদিনে জায়ান কোহিনূরের অনেকটা আপন হয়ে গিয়েছে। কোহিনূরের পছন্দের মানুষের তালিকায় এখন জায়ানের নামটিও যুক্ত হয়েছে। খাবারের টেবিলে বসে আসে কোহিনূর আর জায়ান। কোহিনূরের আম্মু খাবার পরিবেশন করছেন, তিনি কাল কোহিনূরের সাথে চলে যাবেন, তাই নিজ হাতে জায়ানের পছন্দের সব খাবার বানিয়েছেন। আজকে বাড়িতে জায়ানের আম্মু আছেন। কোহিনূরকে দেখে তার অনেক মনে ধরেছে, মনে মনে জায়ানের বউ বানানোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। কোহিনূর বিবাহিত শুনে তার মনটা ভেঙে গেছে, আবার জায়ানের কথায়ও বুঝেছেন জায়ান কোহিনূরকে নিজের বোনের চোখেই দেখে। জায়ান আর কোহিনূরের ভাই বোনের মতো এত সুন্দর সম্পর্ক দেখে তিনি খুশি হয়েছেন। নিজের মনে মনে নেওয়া সিদ্ধান্ত আবার মনে মনেই পরিবর্তন করেছেন। বুঝতে পেরেছেন এই কথা তুললে জায়ান আর কোহিনূর দুজনেই অস্বস্তিতে পড়ত। জায়ান লক্ষ্য করছে কোহিনূর এত সময় ধরে ভাতের প্লেট সামনে নিয়ে বসে আছে, কিছুই খাচ্ছে না। কোহিনূর অন্যমনস্ক হয়ে ঘুরছে, এটা জেরিনের জন্মদিনের অনুষ্ঠান থেকে আসার পর থেকেই খেয়াল করেছে জায়ান। কোহিনূরের সাথে জায়ানের সম্পর্কটা ভালোই, তাই কিছু না ভেবে জিজ্ঞেস করে কোহিনূরকে, তোমার কি কোনো কারণে মন খারাপ? কালকে তো বাড়ি ফিরে যাচ্ছ, খুশি হওয়ার কথা। না ভাইয়া, তেমন কিছুই নয়, আমি ভালোই আছি। তোমাকে একটা কথা বলবো। কোহিনূর জিজ্ঞেস করছেন, কেন, বলুন কি বলবেন। জায়ান কোহিনূরকে কিছু বলতে যাবে, তখনই হাতের ফোনটা বেজে উঠে। ফোনটা হাতে নিয়ে খাবার রেখেই উঠে চলে যায়। কোহিনূরকে বলে গেছে পরে কথা বলবে। কোহিনূর জায়ানের যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে, এই ছেলে কার সাথে এত কথা বলে আল্লাহই জানেন। যত সময় বাসায় থাকে তার মুখে মুচকি হাসি আর কানে ফোন লাগিয়ে রাখে। এই জায়ান ভাইয়ার সাথে একজনের খুব মিল আছে, রোহি আপু, সেও সব সময় এভাবে কানে ফোন নিয়ে কার সাথে কথা বলতে থাকে। যাকে এসব ভেবে লাভ নেই, তাদেরও প্রিয় মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কিছু একটা ভেবে কোহিনূরের ঠোঁটের কোণে হাসি ফুটে, সেও আহিয়ানকে ফোন করে কথা বলবে। আমিনা বেগম মেয়ের সামনে থেকে ভাতের প্লেট সরিয়ে নিয়েছেন। কোহিনূর তাকায় তার মায়ের দিকে, হঠাৎ কি হলো তার মায়ের। তোমাকে আর খেতে হবে না, আমি বুঝেছি ভাই বোন কারোরই খাওয়ার ইচ্ছে নেই, আমি এত কষ্ট করে এসব করলাম। আসলে আম্মু দুপুরে বেশি খেয়েছিলাম তো, তাই এখন খেতে পারছি না। তুমি রাগ করো না, এই সব খাবার কালকে বাড়িতে প্যাক করে নিয়ে যাব। আমিনা বেগম হাসেন মেয়ের কথায়। এই মেয়ে পুরোপুরি তাকে বশ করে নিয়েছে। এই এখন এভাবে মায়া করে বলল, এভাবে বললে রাগ করে থাকবেন কিভাবে। কোহিনূর তার মায়ের সাথে কথা বলে হাসি হাসি মুখ করে নিজের রুমে চলে যায়, গিয়েই আহিয়ানকে ফোন করবে। আমিনা বেগম শুধুই দেখছেন, একটু আগে মন খারাপ করে বয়ায় রইল, কথা বলল না, এখন হঠাৎ এত খুশি। জায়ানও মাঝে মাঝে এমন করে, তিনি বুঝতে পারেন না আজকালকার ছেলে মেয়েদের মতিগতি।
আহিয়ানের নাম্বারটা বের করে বসে আছে, সেই তখন থেকে ফোন দিবে কিনা এটাই ভাবছে। দিলে কি কথা বলবে আহিয়ান তার সাথে? এই কদিনে তো আহিয়ান কম ফোন করেনি। কোহিনূর একবারও ফোন ধরে কথা বলার প্রয়োজন মনে করেনি, এখন যদি আহিয়ানও এমন করে। কোহিনূর দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ফোন করবে কিনা এই নিয়ে। অনেক সময় ভেবে ফোনটা হাত থেকে রেখে দেয়। আজকে কেন যেন আহিয়ানকে দেখতে খুব ইচ্ছে করছে তার। অনুশোচনায় ভুগছে কেন এত বড় ভুল করল। ফোনের গ্যালারি তন্নতন্ন করে খুঁজেও আহিয়ানের একটা ছবি ফেলো না, সেদিন বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজেই সব ডিলেট করে দিয়েছিল। আহিয়ানের ছবি খুঁজে পেতে ব্যর্থ হয়ে কোহিনূর মন খারাপ করে বসে থাকে আবারও আগের মতো। চোখ যায় বারান্দার দিকে, নিচে কেউ দাঁড়িয়ে থাকলে ওখান থেকে স্পষ্ট দেখা যায় সেদিন তো আহিয়ান দাঁড়িয়ে ছিল, আজকেও যদি আসে এই ভেবে কোহিনূর বারান্দায় যায়। বারান্দার কার্নিশে ভর করে মাথা নুয়ে নিচের দিকে তাকালো। আহিয়ান সেখানে ছিল না। কোহিনূর এক বুক হতাশা নিয়ে আবার ফিরে যায় নিজের রুমে। বিছানার উপরে রাখা ফোনটা আবার হাতে তুলে নেয় কোহিনূর, নিজের ভাবনা স্থির করে ফেলেছে যাই হয়ে যাক এবার আহিয়ানকে ফোন দিবেই। আহিয়ানের নাম্বারে কল দিয়ে ফোনটা কানের কাছে নিয়ে যায় কোহিনূর। প্রথমবার রিং হতেই কলটা রিসিভ করে আহিয়ান, সে যেন অপেক্ষাতেই ছিল কোহিনূর কখন ফোন করবে আর সে কথা বলবে। আহিয়ান কল রিসিভ করেছে দেখে কোহিনূরের বুকের ভিতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। আহিয়ানের কণ্ঠস্বর শোনার জন্য মনটা উতলা হয়ে উঠেছে, কিন্তু আহিয়ান কথা বলছে না কেন? দুই পাশেই নীরবতা, কেউই কোন কথা বলছে না। নীরবতা ছিন্ন করে আহিয়ানি বলে উঠে, আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিস কুহু? এভাবে পোড়াচ্ছিস কেন আমাকে? দূরেই যখন চলে যাবি তাহলে কাছে এসেছিলি কেন? আহিয়ান কণ্ঠস্বর কানে আসতেই কোহিনূরের বুকটা কেঁপে উঠেছে। আহিয়ানের কোনো কথাই স্পষ্ট নয়, আগে তো কখনোই আহিয়ানকে এভাবে কথা বলতে শুনেনি। কোহিনূরের মনে হচ্ছে আহিয়ান স্বাভাবিক নয়। তার এখন খুব কষ্ট হচ্ছে, আহিয়ানকে এভাবে ভুল বুঝে ছেড়ে না আসলেও পারত। আহিয়ানের এমন অবস্থা কোহিনূরের জন্যই হয়েছে। কোহিনূর ফোনটা কেটে দেয়, চোখের কোণে অশ্রু জমা হয়েছে তার। জায়ান ফোনে কথা বলতে বলতে কোহিনূরের রুমের পাশ দিয়েই যাচ্ছিল, এত রাতে রুমের দরজা খোলা দেখে জায়ানের মনে হয় কোহিনূর দরজা আটকাতে ভুলে গেছে। জায়ান দরজার আটকাতে গেলে দেখতে পায় কোহিনূর ফোনের দিকে তাকিয়ে কান্না করছে। জায়ানের খুব চিন্তা হয়, তবে এত রাতে রুমে ঢোকার সাহস পাচ্ছে না। দরজায় ঠক ঠক আওয়াজে কোহিনূরের ধ্যান ভাঙে, তাড়াতাড়ি করে চোখের পানি মুছে তাকায় সেদিকে। দেখতে পায় দরজার সামনে জায়ান দাঁড়িয়ে আছে। জায়ানের কাজে বরাবরই মুগ্ধ হয় কোহিনূর, নিজের বাড়ি নিজের ঘর, অথচ একা রুমে আছে বলে আসতে সংকোচবোধ করছে জায়ান। কোহিনূর মুখে হাসি ফুটিয়ে জায়ানের দিকে তাকায়। দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া, ভিতরে আসুন। কোহিনূরের সম্মতি পেলে জায়ান ভিতরে আসে। কোহিনূরকে দেখে অবাক হচ্ছে জায়ান। মেয়েটা শত কষ্টের মধ্যেও কত শক্ত থাকে। তবে কোহিনূরের বাড়ি থেকে পালিয়ে আসার কারণটা এখনো অজানা জায়ানের কাছে। কান্না লোকানোর বৃথা চেষ্টা করছো বুঝি? কোহিনূর কোনো কথা না বলে তাকায় জায়ানের দিকে। সত্যিই সে কান্না লোকানোর চেষ্টা করছিল, কিন্তু ধরা পড়ে গেছে জায়ানের কাছে। কোহিনূর নিজেকে স্বাভাবিক করে জায়ানের কথার উত্তর দেয়, তেমন কিছু নয় ভাইয়া। আপনি তখন কি যেন বলতে চাইছিলেন? বললেন পরে বলবেন। তোমাকে দেখে সেদিন আমি বুঝেছিলাম তুমি হয়তো নিজের কাছের কারো কাছ থেকে কষ্ট পেয়ে বাড়ি ছেড়েছ। জায়ানের পুরো কথাটা শেষ করার আগেই কোহিনূর জবাব দেয়, আমি ভুল করেছিলাম ভাইয়া, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাই তো আবার বাড়ি ফিরে যেতে চাইছি। আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম, জীবনে খারাপ সময় আসবেই, আমাদের চলার পথে অনেক ভুল হবে, সেই ভুল শুধরে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শক্ত হয়ে সেই সময়টার মোকাবেলা করতে হবে, পালিয়ে আসা কোনোভাবেই কোনো কিছুর সমাধান নয় কোহিনূর। আমি বুঝতে পারছি ভাইয়া। আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনি ছিলেন বলেই আমি আম্মুকে আবার ফিরে পেয়েছি। আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে। এভাবে বলো না, আমি ভাই হিসেবে তোমার জন্য এইটুকু করতেই পারি। জায়ান চলেই যাচ্ছিল, আবারও ফিরে আসে। কিছুক্ষণ চুপ থেকে বলে, প্রিয় মানুষের সাথে মান অভিমান করে বেশিদিন থাকতে নেই কোহিনূর, মিটিয়ে নিও, দুজনেই তো কষ্ট পাচ্ছ। কোহিনূর অবাক হয়ে তাকায় জায়ানের দিকে, সে তার প্রিয় মানুষের জন্য কষ্ট পাচ্ছে জায়ান কিভাবে বুঝল? কোহিনূরকে এভাবে ভাবতে দেখে জায়ান নিঃশব্দে হাসে।
ভালোবাসার মানুষের জন্যই মেয়েরা এমন পাগলামি করে, আবার তার সাথেই সব মান অভিমান করে। এটা জায়ান বুঝে, কোহিনূরকে দেখেও বুঝে নিয়েছে। কোহিনূর জায়ানকে বিদায় জানিয়ে ঘুমিয়ে পড়ে কালকে সকালের অপেক্ষা। সামনে পরীক্ষা হওয়ায় রাত জেগে পড়াশোনা করছে মিতু। একা একা ভালো লাগছিল না, তাই কোহিনূরের সাথে এত সময় ফোনে কথা বলেছে। কোহিনূর ঘুমের মাঝেও মিতুর কথার উত্তর দিচ্ছিল, তাই মিতু বান্ধবীকে বিদায় জানিয়ে ফোন কেটে দেয়। তার নিজেরই কেমন লাগছিল, একটা মানুষকে আর কত বিরক্ত করবে। মিতুর আজকে খুব আফসোস হচ্ছে, জীবনে একটা প্রেম করলো, না করলে এখন একা একা বোর না হয়ে বয়ফ্রেন্ডের সাথে রাত জেগে ফোনে প্রেমালাপ করত। মিতু চোখ বন্ধ করে ইমাজিন করছে সে কারোর সাথে সুন্দর রাস্তা দিয়ে কাঁধে মাথা রেখে হেঁটে যাচ্ছে। মিতুর চোখে ভেসে উঠে সেই সুন্দর মুহূর্তটি। পাশে রাখা ফোনের রিংটোনের আওয়াজে মিতু কেঁপে উঠে। মিতুর খুব রাগ হচ্ছে, এত রাতে ফোন দিয়ে কোন শত্রু তার জেগে জেগে দেখা স্বপ্নটা ভাঙালো। তার স্বপ্নে এক বালতি পানি ঢেলে দেওয়ার অপরাধে কাছে পেলে আচ্ছা মতো ধলাই দিত একে। ফোনটা হাতে নিয়ে ভাবনায় পড়ে যায় মিতু, এই অয়নের মতলব কি? বারবার এভাবে ফোন দিচ্ছে কেন? পটানোর ধান্দা করছে নাকি আবার? কি চাই আপনার? এত রাতে ফোন দিয়ে আমার সাধের স্বপ্নটা ভাঙালেন কেন? অয়ন তার ফোনটা কানের কাছ থেকে কিছুটা দূরে নিয়ে গেছে। মিতু এত জোরে কথা বলেছে অয়নের কান ফালাফালা হয়ে গেছে। অয়ন বুঝতে পারে না এই মেয়ে সব সময় এমন রিনা খানটাই ভাব ভাব নিয়ে ঘুরে কেন। গলা তো নয়, পুরোই ভাঙা রেডিও, কানের ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। তুমি কি সুন্দর করে বলতে পারো না? সব সময় এমন ছ্যাতো ছ্যাতো করে উঠো কেন? সুন্দর করে কথা বলা আমার ডিকশনারিতে নেই বুঝলেন, তাছাড়া আমি সুন্দর মানুষের সাথেই সুন্দর করে কথা বলি। তুমি কি বলতে চাইছো আমি অসুন্দর? আমি তো এটা একবারও বলিনি। তুমি তো বললে, সুন্দর মানুষের সাথে সুন্দর করে কথা বলো, আমার সাথে তো সবসময় রসকসহীন কথা বলো। তার মানে এটাই আমি অসুন্দর? এই তো এতদিনে এটা বুঝতে পেরেছেন, বলতে হবে আপনার সুবুদ্ধি হয়েছে। একদম আজেবাজে কথা বলবে না মেয়ে। আমি তোমার উপকার করার জন্যই ফোন করেছিলাম। কি উপকার করার জন্য ফোন করেছিলেন শুনি? আমি স্বপ্নে দেখলাম তোমার রুমের দরজার সামনে একটা হালকা গোলাপি কালারের ভূত দাঁড়িয়ে আছে। যখন তখন অ্যাটাক করতে পারে, তাই তো সাবধান করার জন্য ফোন করলাম। অয়নের উপর মিতুর এখন খুব রাগ হচ্ছে, এত রাতে ফোন দিয়ে এভাবে মশকরা করছে তার সাথে। মিতু রেগেমেগে অয়নের কথার উত্তর দেয়। হি হি, আমি খুব ভয় পেয়েছি। আপনি কি আমাকে ভূত দেখে কাপড়ে হিসু করে দেওয়ার মতো মেয়ে পেয়েছেন? আমাকে দেখলে ভূত হয় পালাবে, এটা আপনার বোঝা উচিত ছিল মিয়কর্মা। অয়ন কিছু বলতে যাবে তার আগেই মিতু লাইন কেটে দেয়। অয়ন ফোন দিয়েছিল মিতুকে পটানোর উদ্দেশ্য নিয়ে, কিন্তু ভালোভাবে কথা বলার পরও যে কিভাবে ঝগড়া লেগে যায় এটাই বুঝে না। অয়ন খুবই হতাশ, আবারও মিতুকে পটানোর যুদ্ধে ব্যর্থ হলো। সকাল হতেই আফজাল খান তার স্ত্রী আর মেয়েকে নিতে চলে এসেছেন জায়ানের বাসায়। কোহিনূর রেডি হয়ে তার বাবার জন্যই অপেক্ষা করছিল। আফজাল খান বারবার আমিনা বেগমের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আমিনা বেগম কথা না বলে এড়িয়ে যাচ্ছেন, তার কাছে এই মানুষটা পুরোপুরি অপরিচিত। পুরনো স্মৃতি বারবার মনে করতে গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। আমিনা বেগমের চোখে পানি, তিনি জায়ানকে ছেড়ে যেতে চান না, কিন্তু মেয়ের কথা ফেলতে পারছেন না। এতদিন ধরে জায়ানের সাথে থেকে তার একটা মায়া জন্মে গেছে, জায়ানও তার ফুপিকে মায়ের মতোই আগলে রেখেছিল এতদিন। জায়ান কথা দিয়েছে আমিনা বেগমকে প্রতি সপ্তাহে গিয়ে দেখে আসবে। জায়ানের কথা শুনে তিনিও খুশি হয়েছেন। কোহিনূর জায়ান আর তার মামির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। কোহিনূরের আজ খুব ভালো লাগছে, কতদিন হয়ে গেছে আহিয়ানকে দেখেনি। আনায়ার সাথেও কথা হয়নি, আজকে বাড়ি ফিরে সব মান অভিমান মিটিয়ে নিবে কোহিনূর, আর কখনোই এমন ভুল করবে না। কোহিনূর বাড়িতে এসেছে প্রায় অনেকক্ষণই হলো, এত সময় আহিয়ানকে একবারও দেখেনি। আনায়াকে জিজ্ঞেস করলে সে বলেছে কোহিনূর আসার একটু আগেই আহিয়ান কোথায় বেরিয়ে গেছে। কোহিনূর যাওয়ার পর থেকে আহিয়ান অফিসেও যায় না, কোথায় যায় কেউই জানে না। বাড়ি কোন সময় ফিরবে এটারও ঠিক নেই। কোহিনূরের এসব শুনে খুব খারাপ লাগছে, আগে তো আহিয়ান এমন ছিল না, যা হয়েছে তার জন্যই। কোহিনূর সমানেই নিজেকে দোষারোপ করে যাচ্ছে, বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু আহিয়ানের আসার নামই নেই।
বাড়ির সবার সামনে বসে থাকতে আমিনা বেগমের কেমন অস্বস্তি হচ্ছে। এখানে কোহিনূর ছাড়া কেউই তার পরিচিত নয়। কোহিনূর এক এক করে সবার সম্পর্কেই তার মাকে বলেছে। কোহিনূরের ছোট চাচি জায়ের জন্য নানা রকমের রান্নাবান্না করছেন, রান্নার ফাঁকে এসে গল্পও করছেন। আমিনা বেগম এতদিন কোথায় ছিলেন, তার সাথে কি কি হয়েছে এ সম্পর্কে বাড়ির কারোরই অজানা নয়। নাফিজা বেগমও শুনেছেন সবকিছু। তার খুব অনুশোচনা হচ্ছে, না জেনে না বুঝে এতদিন এই অসুস্থ মানুষটার উপর রাগ পুষে রেখেছিলেন তিনি, কত আজেবাজে কথা শুনিয়েছেন কোহিনূরকে। কোহিনূরের আম্মুকে কম ভালোবাসতেন না নাফিজা বেগম, কিন্তু নিজের করা ভুলের জন্য এখন তার সামনে যেতে লজ্জা পাচ্ছেন তিনি। তাই তো আড়াল থেকেই দেখেছেন আমিনা বেগমকে, সামনে গিয়ে ক্ষমা চাওয়ার মতো মুখও তার নেই। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 12টা বাজতে চলল। কোহিনূর বেকনিতে দাঁড়িয়ে আছে, আহিয়ানের জন্য অপেক্ষা করে যাচ্ছে সেই তখন থেকে। কিন্তু আদৌ আসবে কিনা তার জানা নেই, না আসলেও অপেক্ষা করে যাবে। কোহিনূরের হঠাৎ মনে হলো কেউ রুমে প্রবেশ করেছে। কোহিনূর আসলে দেখতে পায় আহিয়ান মাত্রই রুমে ঢুকেছে। আহিয়ান কোহিনূরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। কোহিনূর তাকালো আহিয়ানের দিকে। আহিয়ানকে এতটা শান্ত দেখে কোহিনূর অবাক হচ্ছে। কোহিনূর তো ভেবেছিল আহিয়ান তাকে কাছে পেলেই 2-3টা চড় থাপ্পড় মারবে, তার কাছ থেকে দূরে যাওয়ার শান্তি দিবে। আহিয়ান এমন কিছুই করছে না দেখে কোহিনূর অবাক হচ্ছে। আহিয়ান আহত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেয়সীর দিকে। আহিয়ানের এই চাহনিতে কোহিনূরের বুকের ভিতরে তলপাড় শুরু হয়েছে। আহিয়ানের চোখে কোনো রাগ ক্ষোভ নেই, আছে শুধু একরাশ মাদকতা। আহিয়ান কেমন টলছে, ঠিকভাবে দাঁড়াতে পারছে না। আহিয়ান কোহিনূরের কাছে এগিয়ে আসতেই তার মুখ দিয়ে অ্যালকোহলের বাজে গন্ধ কোহিনূরের নাকে এসে লাগে। কোহিনূর চোখ মুখ কুঁচকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আহিয়ানকে। কোহিনূর বুঝতে পারে সেদিন ফোনে কথা বলার সময় কী কারণে আহিয়ানের কথা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আহিয়ান ঠোঁট কামড়ে হাসে, কোহিনূরের দিকে তাকিয়ে বলে, স্বপ্নের মধ্যেও আমাকে দূরে সরিয়ে দিবি ভেবেছিস? কোহিনূর আগের মতোই দাঁড়িয়ে আছে। এই লোক কি পাগল হয়েছে? জলজ্যান্ত আমি তার চোখের সামনে দাঁড়িয়ে আছি আর স্বপ্ন বলে এটাকে চালিয়ে দিচ্ছে। আহিয়ানের এই অবস্থা দেখে কোহিনূর চলে যেতে চায়। আহিয়ান দ্রুত গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কোহিনূরকে। আহিয়ানের অবাধ্য হাতের ছোঁয়া কোহিনূরের মেদহীন পেটে বিচরণ করছে। আহিয়ান কোহিনূরের গলায় মুখ গুজে হিসহিসিয়ে বলল, আমি তোকে কোথাও যেতে দিব না কুহু, আমার কাছ থেকে পালাতে চাইলে শাস্তি পেতে হবে। আহিয়ানের স্পর্শ কোহিনূরকে পাগল করে দিচ্ছে। সে খুব করে চাইছে আহিয়ানকে কাছে পেতে, কিন্তু আহিয়ান তার হুঁশে নেই। আহিয়ান স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো কোহিনূরের উপরে খুব রাগ করত, এটাই ভাবছে কোহিনূর। আহিয়ানের গরম শ্বাস কোহিনূরের কাঁধে পড়ছে, হাতের ছোঁয়া আরো গভীর হচ্ছে। আহিয়ানের ডাকে সাড়া দেওয়া থেকে কোহিনূর নিজেকে আটকাতে পারছে না। কোহিনূর ভাঙা ভাঙা গলায় উত্তর দেয় আহিয়ানকে, পালাবো না আমি। এখন ছাড়ুন আমাকে, এভাবে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে আমার। ছাড়বো না, ছাড়লেই পালিয়ে যাবি আমার থেকে। আহিয়ানের কথা স্পষ্ট নয়, তবুও কোহিনূর বুঝতে পারছে। আহিয়ান কেমন বাচ্চাদের মতো আবদার করছে কোহিনূরের হাসি পাচ্ছে দেখে। কোহিনূর বারবার তাকে ছাড়ার জন্য বলছে। আহিয়ান শুনল না কোহিনূরের কথা। আহিয়ান কোহিনূরকে বিছানার কাছে নিয়ে গেল। দুহাতে কোহিনূরের কোমর আঁকড়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দিল। কোহিনূর হঠাৎই টের পেল আহিয়ানের শরীরের সমস্ত ভর তার উপরে ছেড়ে দিয়েছে। মশার মতো শরীরে এমন ভার নিতে পারেনি কোহিনূর, টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেছে। আহিয়ান কোহিনূরের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর মাথা তুলে তাকায় কোহিনূরের দিকে, নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে কোহিনূরের গোলাপি ঠোঁট্রো স্লাইড করছে। তার চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বারবার বলছে, আমাকে ছেড়ে চলে গিয়েছিলি কেন? আমাকে মারার প্ল্যান করেছিলি তাই না? কোহিনূর স্পষ্টই শুনতে পাচ্ছে আহিয়ানের কথা। আহিয়ানকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে কোহিনূর, ভুল করেছিলাম আমি। আর কোথাও যাব না আপনাকে ছেড়ে। আহিয়ান তাকায় কোহিনূরের দিকে। কোহিনূর আরো শক্ত করে জড়িয়ে ধরে আহিয়ানকে। প্রেয়সীর গভীর আলিঙ্গন আহিয়ানকে পাগল করে দিচ্ছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে কোহিনূর চোখ বন্ধ করে ফেলে আহিয়ান কোহিনূরের গলায় ঠোঁট ডোবার। কোহিনূরের সারা শরীরে শিহরণ জাগে অতিমাত্রায়। আহিয়ান পুরোপুরি মত্ত হয়ে আছে কোহিনূরের মাঝে। সময়ের সাথে সাথে আহিয়ান আরো উন্মাদ হয়ে উঠছে।
কোহিনূর নিজের সর্বশক্তি দিয়ে আহিয়ানকে আঁকড়ে ধরেছে। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে, শুধুই শোনা যাচ্ছে ভালোবাসায় মত্ত হওয়া দুই মানবীর ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। এত দিনের মান অভিমান দূরে ঠেলে দুই ভালোবাসার মানুষ আবারও কাছে এসেছে। অনেক দিনের মান অভিমানের পর দুটি ভালোবাসার মানুষ আবার একে অপরের কাছে ফিরে এসেছে। রাতের অন্ধকার মুছে দিয়ে একটি নতুন সূর্যোদয়, এক নতুন আশার আলো নিয়ে উকি দিয়েছে। তীব্র ঝড়ের পর এখন শান্ত নীল আকাশের মতো তাদের সম্পর্কেও ফিরে এসেছে এক পরিপূর্ণ মৈত্রীর সুর। যেন সময়ের সকল ক্ষত মুছে গিয়ে নতুন ভোরের মতো তাদের জীবনে সূচনা হয়েছে একটি নতুন দিন। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল আহিয়ানের। চোখ খুলে নিজের বাহুডোরে কোহিনূরকে দেখে কিছুটা অবাক হয় আহিয়ান। মাথায় কিছুটা চাপ প্রয়োগ করতেই এক এক করে রাতের সব ঘটনা মনে পড়তে লাগলো। আহিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। এটা তাহলে অ্যালকোহলের জন্যই হয়েছে? প্রতিদিন এভাবে ড্রিঙ্ক করে আসলে মন্দ হয় না, ফ্রিতে বউয়ের আদর পাবো। কিন্তু কোহিনূর এখানে আসলো কিভাবে? কোহিনূর আহিয়ানকে ছেড়ে চলে গিয়েছিল মনে পড়তেই আহিয়ান মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়, চক্ষুদয় জ্বলজ্বল করে উঠে। তার রাগে ধাক্কা দিয়ে কোহিনূরকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। কোহিনূর আহিয়ানকে ছেড়ে যাওয়ার সাহস দেখিয়েছে, আহিয়ানও তাকে ছেড়ে দেবে না। এই ভুলের শান্তি পেতে হবে তাকে। আচমকা ধাক্কায় কোহিনূর কিছুটা নড়েচড়ে উঠে, কিন্তু ঘুম ভাঙেনি। ঘুমের ঘোরে আবার আহিয়ানকে জড়িয়ে ধরে। কোহিনূরের এমন উষ্ণ আলিঙ্গন আহিয়ানের রাগ ভাঙাতে সক্ষম। আহিয়ান তাকায় কোহিনূরের দিকে, চক্ষুশূল হয় কোহিনূরের ঘুমন্ত মুখশ্রী। আহিয়ানের বক্ষগহ্বরের ঠিক মধ্যিখানে নিশ্চিতে ঘুমিয়ে আছে সে। কোহিনূরের মাথার এলোমেলো চুলগুলো এসে তার চোখে মুখে পড়েছে। আহিয়ান নিজের হাতের সাহায্যে আলতু করে চুলগুলো সরিয়ে দেয়। কোহিনূরের ঘুমন্ত মায়াবী মুখশ্রী দেখে মুহূর্তেই আহিয়ানের চোখে মুখে ফুটে ওঠা সকল রাগ ক্ষোভ সরে গিয়ে বিরাজমান হলো একরাশ মুগ্ধতা। আহিয়ান মুগ্ধ হয়ে দেখতে লাগলো কোহিনূরকে। কে বলবে একটু আগেই তাকে ছেড়ে যাওয়ার অপরাধে এই মেয়েকে শান্তি দিতে চেয়েছিল আহিয়ান। আহিয়ান কিভাবে রাগ করে থাকবে তার বোকা পাখিটার উপরে? এই মেয়ে কি বুঝে না আহিয়ান তাকে কতটা ভালোবাসে? কোহিনূরের উপর রাগ করে সে থাকতে পারবে না। তবে কোহিনূরকে একটু হলেও শিক্ষা দিবে আহিয়ান। কোহিনূর জেগে উঠেছে দেখে আহিয়ান নিজের মুখের হাসি সরিয়ে রাগী রাগী ভাব নিয়ে তাকায় কোহিনূরের দিকে। কোহিনূর পিটপিট নয়নজোড়া মেলে তাকায়, ভালোভাবে তাকাতেও পারছে না, এখনো চোখে ঘুম লেগে আছে তার। চোখ খুলতেই আহিয়ানকে এভাবে রেগেমেগে তাকিয়ে থাকতে দেখে কোহিনূর আঁতকে উঠেছে। এটারই ভয় পাচ্ছিল সে, তাহলে কি তার ভাবনাই সত্যি হলো? আহিয়ান হয়তো ভাবছে কোহিনূর ইচ্ছে করেই রাগ ভাঙাতে আহিয়ানের কাছে এসেছে। কোহিনূর আহিয়ানের দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, শরীরের চাদর টেনে মাথা পর্যন্ত ডেকে ফেলেছে। কি করবে বুঝতে পারছে না, এখন এখান থেকে উঠে যাবেই বা কি করে। আহিয়ান মুখটা গম্ভীর করে রাখলেও মনে মনে হাসছে। এটাই তো চেয়েছিল, কোহিনূরকে অপদস্থ করে ভালোই মজা পাচ্ছে আহিয়ান। আহিয়ান উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের দরজাটা এত আওয়াজ করে লাগিয়েছে, কোহিনূর সেই শব্দে কেঁপে উঠেছে। কোহিনূরের ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভাবছে, সেদিন চলে যাওয়ার কথা বলায় আহিয়ান কতটা রেগে গিয়েছিল। এবার তো সত্যি সত্যিই চলে গেছিল। আহিয়ান কি তাকে ছেড়ে দেবে শাস্তি না দিয়ে? এখনো তার উপরে রাগ করে আছে। রাতের কোনো কথাই কি আহিয়ানের মনে নেই? এসব ভাবতে ভাবতে চোখটা আবারও লেগে গেছে। ভালোভাবে ঘুম হয়নি তাই এমন হচ্ছে। কিছুক্ষণ যেতেই কোহিনূরের ঘুম ভেঙে যায়। লাফ মেরে উঠে, ওয়াশরুমের দরজাটা এখনো বন্ধ আছে, তার মানে আহিয়ান ভিতরেই আছে। এর মধ্যে তাকে পালাতে হবে এই বাঘের গুহা থেকে। বিছানা থেকে উঠে কোনো রকমে জামা কাপড় পরে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। এখানে থাকলেই বিপদ, আজকে আর আহিয়ানের সামনে আসবে না বলেই ঠিক করেছে। কোহিনূর যেই দরজার সামনে গিয়েছে আহিয়ান ধমক দিয়ে উঠেছে। বলেছে এক পা বাড়ালে পা দুটো কেটে রেখে দিবে। এটা শুনে কোহিনূরের পা দুটো সেখানেই আটকে গেছে। এমন ধমক বাপের জন্মে খায়নি সে। এখন কি রুম থেকে না বলে চলে যাওয়ার জন্য আহিয়ান তার গর্দান নেবে? কোহিনূর ভয় ভয় ঘুরে তাকায়, মাথা নুয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। সদ্য গোসল শেষে ভেজা শরীরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আহিয়ান। মাথার ভেজা চুলে হাত দিয়ে ঝাড়া দিতে দিতে এগিয়ে আসে কোহিনূরের দিকে। কোহিনূর এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। আহিয়ানের ধমকে এতটাই ভয় পেয়েছে মনে হচ্ছে কান্না করে দিবে।
আহিয়ান দেখছে কোহিনূরকে মুখটা গম্ভীর করে রাখলেও মনে মনে হাসি পাচ্ছে খুব, বউকে ভালোই জব্দ করতে পারছে এই ভেবে। এলোমেলো অবস্থাতেও কোহিনূরকে কত সুন্দর লাগছে আহিয়ানের কাছে। আহিয়ানের মাথায় দুষ্ট বুদ্ধি আসে, কোহিনূরকে ভড়কে দেওয়ার মতলব করছে আহিয়ান। চিল্লিয়ে বলে উঠে, হুলো বিড়ালের মতো এভাবে আছড়েছিস কেন আমাকে? সারা শরীরের জ্বলছে আমার। কথাটা এমনভাবে বলেছে নিজেরই হাসি পেয়ে গেছে, বলতে চেয়েছিল গম্ভীরস্বরে হয়ে গেছে হাস্যকর, নিজেই নিজেকে বলছে, তুই একটা আকাইকম্মা আহিয়ান, তোকে দিয়ে কিছুই হবে না। আহিয়ান এভাবে বললেও কোহিনূর ঠিকই ভয় পেয়েছে। আহিয়ানের হঠাৎ এমন কথায় কোহিনূর সত্যি সত্যিই ভড়কে গিয়েছে। আমতা আমতা করে বলে বলে, আপনিও তো করেছেন, আমি করলে তোকেও করতে হবে। আহিয়ান একটু সময় চুপ থেকে আবার বলে, আমি যে এত ভালোবাসি তোকে, আমাকে বাসিস না কেন? বাসি তো। আস্তে করে বলে কোহিনূর এভাবে বললেও আহিয়ান ঠিকই শুনতে পেয়েছে। কথাটা আমার দিকে তাকিয়ে বল কুহু। একটু আগে আহিয়ানের রাগ দেখে এখন কোহিনূরের কথা বলতেও কেমন ভয় করছে। কোহিনূর চোখ তুলে তাকায় আহিয়ানের দিকে। আহিয়ান আগে থেকেই তাকিয়েছিল, এই চোখের মায় বহুবার পড়েছে আহিয়ান, প্রেয়সীর এই মায়াবী চাহনি তাকে ঘাইল করে দেওয়ার জন্য যথেষ্ট। আহিয়ান কোহিনূরের কাছাকাছি এসে চোখের দিকের তাকিয়ে বলে, তুমি কি জানো, পৃথিবীতে যে কয়েকজন মায়াবী চোখ নিয়ে জন্মেছে, তাদের মধ্যে অন্যতম তুমি। তোমার চোখে এমন এক নেশা আছে, যে নেশায় আমি পুরো পৃথিবীকে ভুলে যাই, মিশে যাই এক অপার অনুভূতির মধ্যে। আহিয়ানের তুমি সম্বোধনটা কোহিনূরের বরাবরই খুব পছন্দ। সব সময় তুমি করে কথা বলে না, তবে যখন বলে কোহিনূরের খুব ভালো লাগে, এখনো লাগছে। কিন্তু এই পরিস্থিতিতে আহিয়ানের এমন কথা শুনে খুবই অবাক হয় কোহিনূর। এই তো একটু আগেই কেমন রাগ দেখাচ্ছিল, এখন এভাবে সুন্দর করে কথা বলছে। কোহিনূরের মাথায় কিছুই ঢুকছে না, আহিয়ান কি পাগল হলো? কোহিনূর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। কোহিনূরের এমন তাকানো দেখে আহিয়ানের মনে হচ্ছে ভুল করে ফেলেছে, মনে মনে নিজেকে বকুনি দিচ্ছে, তুই এত বউপাগল কেন রে আহিয়ান? একটু সময় হলো না সব ভুলে সুন্দর সুন্দর কথা বলতে শুরু করে দিলি? আহিয়ান মুহূর্তেই নিজের মুখের ভাবভঙ্গি পরিবর্তন করে ফেলে চিৎকার দিয়ে কোহিনূরকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। হঠাৎ এমন চিৎকারে কোহিনূর আবারও কেঁপে উঠে, এত জুড়ে চিৎকার দিয়েছে মনে হচ্ছে কানের পর্দা ফেটে গেছে। আহিয়ানের এমন ব্যবহারের কারণ বুঝতে পারছে না সে, এই ভালো তো এই খারাপ। কাদো কাদো মুখ করে আহিয়ানের দিকে কিছু সময় তাকিয়ে দ্রুত বেরিয়ে যায় রুম থেকে। কোহিনূরের যাওয়ার দিকে তাকিয়ে আহিয়ান হাসছে। কোহিনূর তার মায়ের রুমে এসেছে, সকাল থেকেই লক্ষ্য করছে তার মায়ের মুখে হাসি নেই, কোনো কিছু নিয়ে মন খারাপ করে বসে আছেন। ভেবেছিল এখানে এসে অপরিচিত পরিবেশে ভালো লাগছে না তাই এমন করছেন, কিন্তু না, এখন বুঝতে পারছে জায়ানের জন্য তার আম্মু কষ্ট পাচ্ছে। পাওয়ারই কথা জায়ানের কাছে তিনি এতদিন ছিলেন। কোহিনূর জায়ানকে ফোন করে আসতে বলেছে। সাথে মিতুকে ফোন করে জানিয়েছে তার বাবা মিতুকে আনতে যাবেন, রেডি হয়ে থাকতে। মিতু এমনিতেও আসতে চাইছিল কোহিনূরের আম্মুকে দেখার জন্য, একা আসবে তাই কোহিনূর তার বাবাকে পাঠিয়েছে। আনায়ার মুখে শুনেছে আজকে রহিঅয়নরা আসবে, জায়ানও আসবে। এত মানুষের মাঝে থেকেও কোহিনূরের বারবার মিতুর কথা মনে পড়ছিল, বিশেষ করে যখন আহিয়ানের বন্ধুদের দেখে আরো বেশি মনে পড়ে, তাই তো আসতে বলল মিতুকে। আহিয়ান বাড়িতে নেই, কোথায় গেছে জানে না কোহিনূর, জানলেও আজকে আর সামনে পড়বে না বলে ঠিক করেছে। কোহিনূর সকাল থেকেই শুনছে তার বড় চাচা আহিয়ানকে কি নিয়ে বকাবকি করে যাচ্ছেন। আহিয়ানের খামখেয়ালির জন্য তাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, আহিয়ানের উপরে দায়িত্ব দিয়ে তার বাবা চাচারা নিশ্চিত ছিলেন। কিন্তু এতদিন ধরে কাজ ফেলে রেখেছে, একটা মিটিংও অ্যাটেন্ড করনি, এই নিয়ে আনোয়ার খান সকাল থেকেই চিল্লাচিল্লি করেছেন। আহিয়ান এত কথা শুনেও সব এক হাসিতে উড়িয়ে দিয়েছে। বাবাকে উপদেশ দিয়েছে এত রাগারাগি না করে মিটা মিটা কথা শিখতে, সামনে তার নাতি পুতি হতে চলেছে। ছেলের কথার প্রতিউত্তরে কি বলবেন বুঝে পান না আনোয়ার খান, সব সময় এমনটা হয়। ছেলে তার মহাবজ্জাত রাগের সময় এমন এমন কথা বলে কি উত্তর দিবেন বুঝতে পারেন না। মিতু এসেছে অনেকক্ষণ হলো, মিতুকে পেয়ে কোহিনূর সব ভুলে গিয়েছে, জমিয়ে গল্প করছে দুই বান্ধবী মিলে। মিতুর মুখে শুনেছে কোহিনূর তার অ্যাক্সিডেন্টের সময় আহিয়ান কেমন পাগলামি করেছিল, কোহিনূর আবার নিজের ভুল বুঝতে পেরেছে, সে আসলেই ভুল করেছিল,
কিছু না বুঝে চলে যাওয়াটা তার উচিত হয়নি। মিতু আর কোহিনূরের কথার মাঝেই আনা রুমে ঢুকে। আনায়াও আজ চলে যেতে চেয়েছিল, মিতু আর রহিরা আসবে বলেই থেকে গিয়েছে। রহি আপু অয়ন ভাইয়ারা ছাদে আড্ডা দিচ্ছে, তোরাও চল। তুমি যাও আনা আপু, আমরা আসছি। দেরি করবি না কিন্তু। ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। আনা চলে গেলে কোহিনূর আবার জায়ানকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলে। এদিকে জায়ানের পেশেন্ট দেখাই শেষ হচ্ছে না, আসবে বলেও বিপদে পড়েছে বেচারা। আরও কিছু সময় বসে দুজনে ছাদে চলে যায়। ছাদের দরজার সামনে এসে কোহিনূর এদিক সেদিকে তাকিয়ে দেখে আহিয়ান এখানে নেই, তাই মুখে হাসি নিয়ে নিশ্চিতে চলে আসে রহিদের কাছে। এদিকে অয়ন হা করে মিতুর দিকেই তাকিয়ে আছে। মিতু এটা লক্ষ্য করেছে। মনে মনে ভাবছে এই ব্যাটার মতলব কি, কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে পানিতে গুলিয়ে শরবত বানিয়ে খাবে এক্ষুনি। অয়নকে এভাবে বকার মতো তাকিয়ে থাকতে দেখে রহি গালে এক চড় বসিয়ে দিয়েছে। অয়ন রাগে আগুন হয়ে গেছে, ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রহির দিকে। রহি একগাল হাসি দিয়ে দোষটা মশার উপরে চাপিয়ে দিয়েছে। এভাবে রাক্ষসের মতো কি দেখছিস, আজকাল ভালো কাজের দাম নেই। মশা বাবাজি রক্ত খাচ্ছিল, তাই তো মশা তাড়ানোর জন্য হালকা করে থাপ্পড় মারলাম। একগালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, তুই জানিস না। রেগেমেগে গালে হাত দিয়ে কথাটি বলে অয়ন। তর কপালে বউ নেই রে হতচ্ছাড়া, দুই গালে থাপ্পড় খেলেও বউ পাবি না তুই। এভাবে বলবি না রহির বাচ্চা, সবসময় এমন অলক্ষণে কথা বলিস কেন, তোর কি আমার উপরে বদনজর আছে? ভালো নজরই দেই না, বদনজর তো দূরের কথা। রহির ফোনে কল আসায় উঠে চলে যায়। এদের ঝগড়া দেখে মিতু কোহিনূররা হাসছে। আনা গেছে সবার জন্য চা আনতে। জায়ান এসেছে দেখে কোহিনূরকে ডাকতে যাচ্ছিল আনা, জায়ানই বলল সে নিজে ডেকে নিবে। জায়ান কানে ফোন লাগিয়ে কথা বলে ছাদের দিকেই যাচ্ছিল। ছাদের দরজাটা ফেরতেই রহির সাথে সজোরে ধাক্কা লাগে। দুজনের হাত থেকেই ফোন মাটিতে পড়ে যায়। কেউ কারোর মুখ না দেখে ফোন হাতে নেয়, ভুলবশত একজনের ফোন অন্যজনের হাতে চলে গেছে। দুজনেই অবাকের সহিত মাথা তুলে তাকায় একে অপরের দিকে, একসাথে চিল্লিয়ে বলে উঠে, তুমি এখানে? বাকি চারজন এত সময় ধরে এদের কাহিনী দেখে যাচ্ছে, কোহিনূরের মাথায় কিছুই ঢুকছে না। জায়ান ভাইয়া আর রহি আপু পূর্ব পরিচিত। তাহলে কি তার ভাবনাটাই সত্যি হলো, জায়ানের সাথে রহির কোনো সম্পর্ক আছে? মিতু আর কোহিনূরকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নাহিদ বলে, অবাক হওয়ার কিছুই নেই, এই যে জায়ান দেখছো সে হচ্ছে রহির বয়ফ্রেন্ড, তাদের অনেক দিনের সম্পর্ক, সেই ইউনিভার্সিটি লাইফের শুরু থেকে। এভাবে বলিস না, ভালো করে বল। রহি নিজ হাতে জায়ানকে পথের ফকির বানানোর দায়িত্ব নিয়েছে। অয়ন, এর জন্যই তোদের দুইটার এত ঝগড়া হয়। রহির রিয়েকশন একবার দেখ, মনে হচ্ছে ফায়ার সার্ভিসে খবর দিতে হবে। অয়ন। রহি কোমরে হাত দিয়ে রেগেমেগে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান অসহায় দৃষ্টিতে বারবার তাকাচ্ছে কোহিনূরের দিকে, চোখ দিয়ে এটাই বলছে যেন বোন আমাকে বাঁচা, পেতনির খপ্পরে পড়েছি। ভাইয়ের এমন অবস্থা দেখে কোহিনূর সাহায্য করার বদলে মুখ ছেপে হাসছে। রহির রাগ করার যথেষ্ট কারণ রয়েছে। আজকে জায়ানের রহিদের বাসায় যাওয়ার কথা ছিল তার আম্মু আব্বুর সাথে দেখা করতেই। জায়ান বলেছে তার হসপিটালে অনেক কাজ, বাসায় ফিরতেই রাত হবে। জায়ানের রহিদের বাড়িতে আসার প্ল্যান ক্যান্সেল হওয়ায় অনেক মন খারাপ হয়েছিল রহির, তাই তো মন ভালো করার জন্য বন্ধুরা এখানে নিয়ে আসলো আড্ডা দিবে বলে। রহি বুঝতে পারছে জায়ান তার সাথে মিথ্যা কথা বলেছে। জায়ানের এত কাজ, তাহলে এখানে আসলো কিভাবে? রহি চোখ মুখ শক্ত করে জায়ানকে বলে, তুমি আমাকে কি বলেছিলে, এই তোমার হসপিটালে পেশেন্ট দেখা হচ্ছে? রাগ করছো কেন? এখানেও পেশেন্ট দেখতেই এসেছি। আর একটাও মিথ্যা কথা বলে আমাকে বুঝাতে আসবে না। আমি এখানে আমার ফুপিকে দেখতে এসেছি, উনি আমার পেশেন্ট, তুমি তো জানোই। তোমার ফুপি এখানে আসবেন কিভাবে? আমাকে তুমি বোকা পেয়েছো। জায়ান আর রহির মধ্যে ঝগড়া লেগে যাবে বুঝতে পেরে কোহিনূর এসে কথা বলে। তার জন্যই তো জায়ান এখানে আসলো, বোন হিসেবে তাদের ঝগড়া মিটমাট করা কোহিনূরের কর্তব্যের মধ্যেই পড়ে। আরে রহি আপু, তুমি রাগ করো না, আমার আম্মুই জায়ান ভাইয়ার ফুপি, আম্মুকে দেখতেই উনি এসেছেন। জায়ানের ফুপি কোহিনূরের আম্মু। এটা শুনে রহি খুবই অবাক হয়েছে। জায়ানের মুখে শুনেছিল তার ফুপির কথা, কিন্তু কখনো দেখা হয়নি। রহির রাগ কিছুটা কমেছে দেখে জায়ানও মনে মনে শান্তি পাচ্ছে। এখানে এসে রহির সাথে দেখা হয়ে যাবে এটা ভাবেনি জায়ান।
জায়ানের সাথে রোহির সম্পর্কের কথা শুনে কোহিনূরও খুব খুশি হয়েছে। আনা চা নিয়ে এসেছে, সবাই আগের মতোই গল্প করছে। জায়ান আর রোহি ছাদের এক কোনায় দাঁড়িয়ে কথা বলছে। রোহির মুখে হাসি লেগে আছে, দেখে মনে হচ্ছে রাগ একেবারে চলে গেছে। কোহিনূর সেদিকে তাকিয়ে মুচকি হাসে, তার ভাইয়ের পাশে রোহিকে ভালোই মানিয়েছে। এত সময় আহিয়ান না থাকলেও এখন এসে সবার সাথে আড্ডায় যোগ দিয়েছে। আহিয়ান আসা মাত্রই কোহিনূর মাথা নিচু করে অন্যদিকে তাকিয়ে আছে। আহিয়ানের ধমকে সেই লেভেলের ভয় পেয়েছে বলতে হবে। ভেবেছিল আজকে আর এই বান্দার চোখের সামনে পড়বে না, সেই পড়ে গেল। কোহিনূরকে এমন করতে দেখে আহিয়ানের খুব হাসি পাচ্ছে, কিন্তু কষ্ট করে হাসি লুকিয়ে মুখটাকে সেই করলার মতো করে রেখেছে। এমন ভাবে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কোহিনূরের দিকে, মনে হচ্ছে তার মায়ের ভ্রু কুঁচকানো রোগটা তার মধ্যে এসে গেছে। কোহিনূর বার দুয়েক তাকিয়ে দেখেছে আহিয়ানকে, সেই আগের মতোই এখনো রাগ নিয়ে তাকিয়ে আছে। এখানে এভাবে আর বেশি সময় বসে থাকলে কাঁপুনি রোগ উঠে যাবে। যেতেও পারছে না, তখন থেকেই এক স্টাইলে কাঠের পুতুলের মতো বসে আছে। মিতু এদিকে বকবক করে চলছে আনা আর নাহিদের সাথে। তার কথা শুনে মাঝে মাঝে সবাই হেসে উঠছে। অয়ন তখন থেকে মুগ্ধ হয়ে দেখছে মিতুকে। অয়নের দিকে চোখ পড়লে মিতু ভ্রু কুঁচকে তাকায়। অয়নের তাতে আসে যায় না, একটা ক্যাবলা মার্কা হাসি উপহার দিয়ে আগের মতোই গালে হাত দিয়ে তাকিয়ে আছে মিতুর দিকে। মিতু তো পুরাই অবাক, এই অয়নের হলো কি, আজকে একবারও ঝগড়া করল না, ভালো পথে এসেছে মনে হচ্ছে। জায়ান এসেছে তাই কোহিনূরের আম্মু নিজ হাতে রান্না করেছেন। রোহির সাথে জায়ানের সম্পর্কের কথা শুনে তিনিও খুশি হয়েছেন। রোহি এসেই কোহিনূরের আম্মুর সাথে ভাব করে নিয়েছিল। রোহি এতটা মিশুক দেখে আমিনা বেগমের জায়ানের জন্য রোহিকে ভালোই লেগেছে। খাবার টেবিলে বসে আছে সবাই, অয়ন মিতুর সামনের চেয়ারটাতেই বসে আছে, মুখটা কেমন গোমরা করে রেখেছে। অয়নের মন খারাপ, এটা তার বন্ধুরা খেয়াল করেছে, তবে অয়নের মাঝে মধ্যেই প্রেগন্যান্ট মেয়েদের মতো মুড সুইং হয়, তাই নাহিদ, রোহি আর আহিয়ান এসব দেখেও তেমন পাত্তা দেয়নি। কোহিনূর তার মা চাচিদের সাথে খাবার পরিবেশ করছে। আনা বলেছিল সে করবে কোহিনূরকে বসে যেতে, কিন্তু কোহিনূর জেদ করেছে আজকে সেই সব করবে। আনা মেহমান বেড়াতে এসে কাজ করলে মন্দ দেখায়। আহিয়ান তাকিয়ে তাকিয়ে দেখছে তার বউ কেমন গিন্নিদের মতো কাজ করছে। এত সময়ে একবারও কোহিনূর আহিয়ানের দিকে তাকায়নি। আগে তো কোহিনূর এমন ছিল না, এখন কেন আহিয়ানকে কারণে অকারণে ভয় পায় নিজেও জানে না। কোহিনূর লক্ষ্য করছে মিতু আর অয়ন দুজনেই কেমন গোমরা মুখ করে বসে আছে। প্লেটে খাবার নিয়ে তখন থেকে দেখে যাচ্ছে কিন্তু কিছুই খাচ্ছে না। আজকে তো কেউই ঝগড়া করলো না, তাহলে দুইজনেই এভাবে বসে আছে কেন? কোহিনূর মিতুর পিঠে আলতু করে ধাক্কা দেয়। কি হলো, খাচ্ছিস না কেন? কেউ কিছু বলেছে তোকে? না না, কি বলবে আমাকে? এত খাবার দিয়েছিস, খাবো কিভাবে? তোর কি আমাকে রাক্ষস মনে হয়? খেয়ে নে, এরপর তো আর এভাবে খাওয়াতে পারবো না। 2 দিন পর বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবি। কোহিনূরের মুখে মিতুর বিয়ের কথা শুনে নাহিদ আর আহিয়ান একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। এবার দুজনেই বুঝতে পারছে অয়নের মন খারাপের কারণ। অয়ন রেগেমেগে উঠে দাঁড়ায়, কারোর সাথে কোনো কথা না বলে না খেয়েই চলে যায়। উপস্থিত সবাই অয়নের দিকে তাকিয়ে আছে, কারোরই মাথায় ঢুকছে না অয়নের হঠাৎ কি হলো। রোহি হা করে তার দুই বন্ধুর দিকে তাকিয়ে আছে। অয়ন এভাবে চলে গেল কেন বুঝতে পারছে না। আহিয়ান রোহিকে চোখ দিয়ে ইশারা করেছে, পরে দেখে নেবে, এখন কথা না বলতে। আহিয়ান অয়নকে এখানে আটকায়নি, তবে নাহিদকে পাঠিয়েছে কথা বলতে। অয়ন যা তার ছিঁড়া, এখন এখানে আটকালে কি থেকে কি বলবে মিতু, সবার সামনে লজ্জায় পড়বে। কোহিনূর হয়তো খানিকটা বুঝতে পেরেছে। কোহিনূরই বলেছিল অয়নকে মিতুর বিয়ের কথাটা। অয়ন যে মিতুকে পছন্দ করতে পারে ধারণাতেও ছিল না কোহিনূরের। দুজনের সম্পর্ক তো সাপে নেউলে দেখা হলেই ঝগড়া করে, তখনও কেমন চলে গেল, এখন এভাবে রিয়েক্ট করলো। কোহিনূর এখন পরিষ্কার বুঝতে পারছে অয়ন মিতুকে পছন্দ করে। অয়ন এভাবে কেন চলে গেল মিতু ভালোই বুঝতে পারছে। এই তো কিছু সময় আগের কথা, ছাদে সবাই আড্ডা দিচ্ছিল। মিতুর হঠাৎ মনে পড়ে ফোনটা রুমে রেখে গিয়েছে। বাড়ি থেকে তার আম্মু আব্বু কেউ কল দিতে পারে ভেবে ফোন আনতে রুমের দিকে যাচ্ছিল। মিতু চলে যাচ্ছে দেখে মিতুর পিছু পিছু অয়ন আসে। অনেক হয়েছে লুকোচুরি, আজ অয়ন মিতুকে প্রপোজ করেই ছাড়বে। অয়ন গিয়ে মিতুর সামনে দাঁড়ায়। মিতু দ্রুত হাঁটছিল তাই ধাক্কা লেগে যায়। মিতু ভ্রু কুঁচকে তাকায় অয়নের দিকে, বারবার এই অয়নকে তার সাথেই ধাক্কা খেতে হবে কেন?
চোখ দুইটা কি আলমারিতে রেখে এসেছেন? না, চোখ দুইটা সাথেই আছে, এই এখন আমার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরীকে দেখছে। অয়নের মুখ থেকে এমন কথা শুনে মিতু হা করে তাকিয়ে আছে, সে কি ভুল শুনল, অয়ন তাকে সুন্দরী বলেছে? সবসময় তো পেঁচা, ভুতু এসব বলে খেপায়, আজকে এর হলো কি? আপনার কি অসুখ বিসুখ করেছে? এমন আবুল তাবুল বকছেন যে? করেছে তো, মনের অসুখ। মনের ডাক্তার দেখান তাহলে। দেখে দাও তাহলে। আমি কিভাবে দেখব আজব তো, আমি কি ডাক্তার? তুমি তো ডাক্তার, তুমি ছাড়া আমার এই অসুখ কেউ ভালো করতে পারবে না। সরুন তো আমার সামনে থেকে। অয়নের হাবভাব মিতুর ভালো মনে হচ্ছে না, অয়নের থেকে যত দূরে থাকা যায় ততই ভাবে। বারবার বলার পরও অয়ন সরছে না দেখে মিতু নিজেই অয়নকে পাশ কাটিয়ে চলে যেতে চায়। অয়ন মিতুর হাত ধরে নেয়। মিতু এবার খুব রেগে গেছে, না বলে কয়ে এভাবে হাত ধরাটা মিতুর মোটেও ভালো লাগেনি। হচ্ছে কি এসব, হাত ছাড়ুন আমার, কেউ দেখলে কি মনে করবে? আমি তোমাকে কিছু বলতে চাই মিতু, আমাকে একটাবার বলার সুযোগ দেও। ঠিক আছে শুনছি, হাত ছাড়ুন আমার। সাথে সাথেই অয়ন মিতুর হাত ছেড়ে দেয়। অয়ন বুঝতে পারছে মিতু রেগে গেছে, তারও আর কোনো উপায় ছিল না এটা ছাড়া, আজকে মিতুকে নিজের মনের কথা বলবেই অয়ন। আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সোজাসুজিই বলছি। আমি তোমাকে পছন্দ করি মিতু, সেই প্রথম দিন থেকেই। আমি বারবার নিজের মনের কথা বলার জন্য তোমাকে ফোন করতাম কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। অয়নের মুখ থেকে এমন কথা শুনে মিতু পুরোপুরি অবাক হয়ে গেছে। মাঝে মধ্যেই অয়নের কথাবার্তা মিতুর কাছে অন্য রকম লাগতো। ভেবেছিল এটা অয়ন হয়তো তাকে পছন্দ করে, পরে আবার মনে হয়েছে সে ভুল। মিতু যে অয়নকে পছন্দ করে না এমনটা নয়, তবে তার কাছে কোনো উপায় নেই এখন আর। মিতু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নের দিকে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। মিতু কোনো উত্তর দিচ্ছে না দেখে অয়ন আবার বলে, আমি কোনো প্রেমের সম্পর্কে যেতে বলছি না তোমাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি বিশ্বাস করে একবার আমার হাতটা ধরে দেখো, আমি সারা জীবন তোমার সাথে থেকে দেখিয়ে দিব, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। মিতু এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে, অয়নের কথার উত্তরে কি বলবে বুঝতে পারছে না। মিতু অয়নের সাথে ঝগড়া করলেও মনে মনে অনেক পছন্দ করত, তবে ভয় ছিল অয়ন কি তাকে পছন্দ করে, নিজে থেকে বলবেই বা কি করে। অয়ন ঠিকই তাকে ভালোবাসার কথা বলল কিন্তু দেরি হয়ে গেল। আর কিছুদিন আগে অয়ন এভাবে বললে হয়তো মিতু তার প্রস্তাবে রাজি হয়ে যেত। মিতুর এখন খুব কান্না পাচ্ছে, কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। অয়নের কথার কোনো প্রতিউত্তর না করেই দৌড়ে চলে যায় সেখান থেকে। অয়ন এক বুক হতাশা নিয়ে তাকিয়ে আছে প্রেয়সীর যাওয়ার পানে। মিতু কি তবে অয়নকে পছন্দ করে না? অয়ন বুঝতে পারছে না মিতু কেন তাকে পছন্দ করল না। সে কি দেখতে এতটাই খারাপ, নাকি টাকা পয়সার কমতি আছে যে মিতু এভাবে রিজেক্ট করলো তাকে? কোহিনূর নিচে নামছিল, মিতু এভাবে চলে গেছে দেখে চিন্তিত হয়ে দ্রুত নেমে এসেছে। অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেছে আবারও ঝগড়া করেছে দুজনে। কি হয়েছে ভাইয়া, মিতু ওভাবে চলে গেল কেন? আপনার সাথে কি কোনো ঝামেলা হয়েছে? না, ঝামেলা হয়নি, ভালোই তো কথা বলছিল, হঠাৎ এমন গোড়ার মতো দৌড়ালো কেন বুঝলাম না। আর বলবেন না ভাইয়া, ওর বিয়ে বিয়ে ঠিক হয়েছে 1 সপ্তাহ হবে, এরপর থেকেই এমন করছে। আমাকে ফোন দিয়ে একবার কান্না করছে তো একবার হাসছে, তাই তো আব্বুকে পাঠিয়ে ওকে আনালাম। মন খারাপটা যদি একটু ভালো হয় এর জন্য। কি বলছো, বিয়ে ঠিক হয়েছে মানে? অবাক হয়ে জিজ্ঞেস করে অয়ন। হ্যাঁ, ওর এক কাজিনের সাথে বিয়ে। কোহিনূর আর কিছু বলতে যাবে তার আগেই অয়ন চলে যায়। কোহিনূর সেদিকে তাকিয়ে ভাবছে, কি হলো এটা, এরা দুজন দুদিকে দেবদাস পার্বতীর মতো চলে গেল কেন? এখন গিয়ে আপাতত মিতুর কি হয়েছে দেখতে হবে। খাবার শেষ করে যে যার মতো উঠে চলে যায়। জায়ান তার ফুপি আর কোহিনূরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, সাথে রহিও। আনা অনেকদিন হলো এসেছে, আজকেই চলে যেত মিতু, রহিরা আসবে বলে যায়নি। তবে নাহিদ আবার এসেছিল নিতে, আহিয়ান বলে দিয়েছে কালকে অফিস যাওয়ার সময় বোনকে পৌঁছে দিবে, সে যেন চিন্তা না করে। কোহিনূর আর মিতু গল্প করছিল, কোহিনূর লক্ষ্য করছে মিতু অন্যমনস্ক হয়ে আছে। তখন থেকে কি ভেবে যাচ্ছে আল্লাহই জানেন। কোহিনূরের কেন জানি না মনে হচ্ছে অয়ন একা নয়, মিতুও অয়নকে পছন্দ করে। একবার কি মিতুকে জিজ্ঞেস করে দেখবে? নিজের মনের মধ্যে কথাটি না রেখে মিতুকে প্রশ্ন করেই ফেলল।
তুই কি অয়ন ভাইয়াকে পছন্দ করিস? মিতু কোহিনূরের কথা কানে পৌঁছাতেই মিতু কেমন ভড়কে গিয়েছে, আমতা আমতা করে জবাব দেয় কোহিনূরের প্রশ্নের। নানা পছন্দ করতে যাব কেন, তুই আজকাল বেশিই ভাবছিস। তুই মিথ্যা কথা বলতে পারিস না, আমি খুব সহজেই ধরে ফেলি, এই এখনো তোর মুখের রিয়েকশন দেখেই বুঝতে পারছি তুই মিথ্যা বলছিস। পছন্দ করলেও কোনো উপায় নেই রে কোহিন, আমি আম্মু আব্বুকে কষ্ট দিতে পারবো না। তুই বললে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আঙ্কেল আন্টি আমাকে অনেক স্নেহ করেন, আমার কথা ফেলতে পারবেন না নিশ্চয়ই। আমি এখন কোনো ঝামেলা চাই না, আমার মনের কথা আমি মনেই রেখে দিলাম, ভাগ্যে থাকলে কোনো না কোনোভাবে পেয়ে যাব, তুই এসব নিয়ে এত ভাবিস না। মিতু যথেষ্ট ম্যাচিউর, কোহিনূর এটা জানে, মিতু যা বলছে নিশ্চয়ই ভেবে চিনতে বলছে, এটা ভেবে কোহিনূর আর মিতুকে কিছু বলে না, মিতুর কথাই মেনে নেয়। মিতু কোহিনূরের দিকে তাকালে চোখ যায় দরজার সাথে হেলান দিয়ে থাকা আহিয়ানের দিকে। মিতু ভালোই বুঝতে পারছে বউয়ের জন্য অপেক্ষা করতে করতে যাচ্ছে না দেখে আহিয়ান নিজেই নিতে চলে এসেছে। মিতু হাসে আহিয়ানের দিকে তাকিয়ে, এদের মানবিমান ভালোবাসা দেখতে মিতুর ভালোই লাগে। দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া, ভিতরে আসুন, বউকে নিতে আসলেন বুঝি। মিতুর কথায় কোহিনূরও তাকায় সেদিকে, উসখুস চুলগুলো কপালে এসে পড়েছে আহিয়ানের, পরনে কালো শার্ট, বুকের দিকের বোনামগুলো অবাধে খুলে রাখা, ফর্সা বক্ষদেশ স্পষ্ট দৃশ্যমান, এত সুন্দর করে দাঁড়িয়েছে, এই দাঁড়ানোর স্টাইল দেখে কোহিনূর আবার ক্রাশ খেয়েছে। আহিয়ান এগিয়ে আসে, কোহিনূরের মুখোমুখি দাঁড়িয়ে মুখে হাসি নিয়ে মিতুর কথার জবাব দেয়। বউয়ের জন্য মনটা কেমন করছিল তাই দেখতে আসলাম, কি করে বুঝলে তো শালিকা। এসে মনে হয় ভুল করেনি, দেখছো না বউ কিভাবে দুষ্টু নজরে দেখছে আমাকে। এসেছেন যখন নিয়ে যান একেবারে, বউ তো আপনারই। ঠিক আছে তাহলে আজকের জন্য ধার নিলাম, কালকে আবার দিয়ে দিব তোমার বান্ধবীকে। আমি আবার ভালো মানুষ, ধার দেনা রাখি না। কোহিনূর শুধু শুনছে দুজনের কথা, লজ্জায় মরি মরি অবস্থা, বারবার এই ভুল করে আহিয়ানের দিকে হা করে তাকিয়ে তাকে, আর আহিয়ান তাকে আচ্ছা মতো লজ্জা দেয়। কোহিনূর এসব ভাবছিল, এর মধ্যেই আহিয়ান তাকে কোলে তুলে নেয়। আচমকা এমন হওয়ায় কোহিনূর পড়ে যাওয়ার ভয় আহিয়ানের শার্টের কলার খামচে ধরে। এসব দেখে মিতু হাসছে। মিতুকে হাসতে দেখে কোহিনূরের এবার খুব লজ্জা করছে, আহিয়ানকে মনে মনে বকাবকি করছে। আহিয়ান মিতুকে গুড নাইট বলে চলে যায়। আহিয়ান কোহিনূরকে এনে বিছানায় বসায়, এত সময় একটাও কথা বলেনি কোহিনূর। লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে, এত বড় মেয়ে হয়ে নিব্বিদের মতো আচরণ করছে দেখে নিজেরই হাসি পাচ্ছে। কোহিনূরের মুখের হাসি আহিয়ানের এক কথা উড়ে গিয়েছে। কোলে করে নিয়ে এসেছি দেখে ভাববি না আমি সব ভুলে গেছি, হাজব্যান্ড ওয়াইফ আলাদা রুমে থাকবে এটা ভালো দেখায় না, তাই নিয়ে আসলাম। লাইট অফ করে দিচ্ছি, ঘুমিয়ে পড়, কালকের মতো আবার আমার কাছে আসার চেষ্টা করবি না একদম। আহিয়ান লাইট অফ করে নিজের মতো শুয়ে পড়ে, কোহিনূরের চেহারার কাদো কাদো রিয়েকশন দেখে আহিয়ান হাসছে। কোহিনূর চুপচাপ শুয়ে পড়েছে, এপাশ থেকে ওপাশ করছে, কোহিনূরের খুব কষ্ট হচ্ছে, আহিয়ান এখনও তার উপর রেগে আছে। কিভাবে রাগ ভাঙাবে আহিয়ানের, সে ভুল করেছে মানছে, তাই বলে এভাবে কথা না বলে কাছে না এসে কষ্ট দিবে। কোহিনূরের ইচ্ছে করছে আহিয়ানকে জড়িয়ে ধরতে, তার বুকে মাথা রেখে ঘুমাতে, কিন্তু আহিয়ান তো কাছে যেতে নিষেধ করছে। আহিয়ানের এমন অবহেলা মানতে পারছে না কোহিনূর, না চাইতে কষ্টে তার চোখের কোণে পানি জমা হয়েছে। হঠাৎই ফুপিয়ে কান্নার আওয়াজ পেল আহিয়ান। তড়িঘড়ি করে তাকায় কোহিনূরের দিকে, অন্যদিকে মুখ করে শুয়ে আছে কোহিনূর। এখন খুব রাগ হচ্ছে নিজের উপরে, এতটা মজা না করলেও পারত। তার বোকামির জন্য কোহিনূরের চোখে পানি এসেছে। আহিয়ান হেঁচকা টানে কোহিনূরকে তার দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, কোহিনূরের কান্না যুক্ত প্রতিটি নিঃশ্বাস আহিয়ানের বুকে ছিন ছিন ব্যথার সৃষ্টি করছে। কোহিনূরের সুন্দর সিল্কি চুলের ভাঁজে আহিয়ান নিজের হাত রাখে, কোহিনূরের থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলে। এভাবে কাঁদিস না বউ, এখানটায় খুব ব্যথা হয়। অন্য হাতটা বুকের বা পাশে রেখে বলে আহিয়ান। কোহিনূর কান্না থামিয়েছে, আকিয়ে আছে আহিয়ানের দিকে, কোনো কথা না বলে আহিয়ানের বুকে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে আহিয়ানকে। নিজের ভাবনা সত্যি হওয়ায় কোহিনূরের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। এতদিন পরে আবার সব মান অভিমানের অবসান ঘটিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে আহিয়ানও খুশি হয়। শক্ত করে জড়িয়ে ধরে প্রেয়সীকে, দুজনেই পাড়ি জমায় ঘুমের রাজ্যে।
আহিয়ান আজ সকাল সকাল রেডি হয়ে অফিসে এসেছে, আসার সময় আনায়াকে নাহিদদের বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে। অফিসে এসেও শান্তি নেই তার। আসার পর থেকেই আনোয়ার খান কথা শোনাচ্ছেন, সব কাজ পড়ে আছে, এত ক্ষতি হয়েছে, আহিয়ানের উপরে দায়িত্ব দিয়ে তিনি চিন্তায় আছেন। পালোয়ানের মতো চেহারা বানিয়ে রেখো না তো আব্বু, আমার ছেলে মেয়েরা ভয় পাবে তোমাকে দেখে। বেয়াদব ছেলে, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? 2 দিন পরে বাবা হবে, এখনো তোমার সুবুদ্ধি হলো না। হিহি, যখন বাবা হব তখনই সুবুদ্ধি হবে। আর শুনো আব্বু, আমি তোমাকে একটা বই কিনে দিচ্ছি, বাচ্চাদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় শিখে নিও। আমার বাচ্চারা তোমার এমন কথা শুনলে ভয় পাবে। তোমার সাথে কথা বলাই বেকার, যা ইচ্ছে করো, আমি চলে যাচ্ছি। ছেলেকে রাগ দেখিয়ে আনোয়ার খান বেরিয়ে গেছেন অফিস থেকে। তিনি যেতেই অয়ন, রোহি আর নাহিদ এসে হাজির। নাহিদকে এত কাজ রেখে আসতে হয়েছে। রোহি ফোন করে বলেছে অয়নের নাকি সর্বনাশ হয়ে গিয়েছে। এমনভাবে বলেছে ভেবেছিল সত্যিই কিছু হয়েছে, হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। মিথ্যা কথা বলার জন্য রোহিকে এখন মাথায় তুলে আছাড় মারতে ইচ্ছে করছে নাহিদের। নেহাতেই সে ভালো মানুষ, তাই মারেনি। আহিয়ান মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে। অয়নের খুব রাগ হচ্ছে এবার। অয়ন যে কাদো কাদো মুখ করে বসে আছে তার সামনে, আহিয়ান কি সেটা দেখতে পারছে না? তুই কি আমাদের দেখতে পাচ্ছিস না, নাকি ইচ্ছে করে ইগনোর করছিস? বলে দে তাহলে চলে যাই। বাংলা সিনেমার নায়িকা টাইপ ডায়লগও দেওয়া ছাড়া আর কিছু পারিস না তুই? টেনশনে এর মাথা গেছে, কি বলছে নিজেই হয়তো বুঝতে পারছে না। নাহিদ বিয়ের জন্য বউ পাচ্ছে না এই টেনশনে, নাকি অন্য কোনো আকাম করেছিস? একদম মজা করবি না তোরা, আমি সত্যিই টেনশনে আছি। জীবনে প্রথমবার এক মেয়েকে পছন্দ করলাম, তার নাকি কয়দিন পর বিয়ে, এটা শুনে আমি গরম কড়াইয়ে হাত পুড়ে যাওয়ার মতো ছ্যাঁকা খেয়েছি। মরলিনা কেন, 40 খেতাম বিয়ে। রোহি, তুই আমার জন্মের শত্রুর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাকে যদি প্রথম থেকেই জানাতি তুই মিতুকে পছন্দ করিস তাহলে এমন হতো না। ভালোই হয়েছে তোর সাথে বিয়ে হলে মিতু শান্তিতে থাকতো না। চুপ করবি তুই? অয়ন, এভাবে রাগ দেখাচ্ছিস কেন? আমি যে নাহিদকে মিথ্যা কথা বলে নিয়ে আসলাম তার এই প্রতিদান দিলি। রোহি, শকুনের দল, চুপ করবি তোরা? কি হয়েছে ভালো করে বল আমাকে। আহিয়ান, অয়ন এসেছিল তার সমস্যার সমাধান করতে। এখানে এসে তার 3 বন্ধু রূপী কসাই নিজেদের সাংসারিক আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। অয়ন যে এত সময় ধরে দেবদাসের মতো বসে আছে তাকে কেউই পাত্তা দিচ্ছে না, অথচ এসেছিল তার কষ্টের কথা সবাইকে বলতে। এদের 3জনের আলোচনায় মনে হচ্ছে অয়নের থেকে বেশি কষ্টে তারাই আছে। এই যেমন রোহিকে জায়ান সময় দেয় না, নাহিদকে তার বউ 2 পয়সার সম্মান দেয় না, সব সময় ভয় ভয়ে থাকে। এদিকে আহিয়ানের কাজের 13টা বেজেছে, কাজ শেষ করে কবে বউয়ের কাছে যাবে এই নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। তার বন্ধুদের দুঃখের কাহিনী শুনে অয়ন কনফিউজড, নিজের সমস্যা সমাধান করবে না এদের দুঃখে দুঃখী হয়ে গলা জড়িয়ে কান্না করবে, বুঝতে পারছে না। বন্ধুদের কথা থামাতে চিৎকার দিয়ে বলে উঠে অয়ন, মিতুকে না পেলে আমি আত্মহত্যা করব। অয়নের কথা শুনে নাহিদ, রোহি আর আহিয়ান হা করে তাকিয়ে আছে তার দিকে। এত জোরে কেউ চিল্লানি দেয়? হতচ্ছাড়া, আমরা তো এখানেই আছি, এত জোরে চিৎকার দিলি উগান্ডা থেকেও শোনা যাবে। আহিয়ান, কিভাবে আত্মহত্যা করবি হারপিক খেয়ে? রোহি, না, ইঁদুর মারার ঔষধ খাবে, ওটা খেলে কাজ হয়ে যাবে, চিন্তা করিস না। আহিয়ান, মজা করিবি না তোরা, আমি সিরিয়াস। অয়ন, এত কান্নাকাটি করিস না, আমরা দায়িত্ব নিয়ে তোকে বয়স্ক টাকাওয়ালি সুন্দরী মেয়ের সাথে বিয়ে করাবো। আহিয়ান, আমার মিতুকেই লাগবে, তুই কিছু কর ভাই, না হলে আমি মরে যাব। অয়ন, আবার সেই বাংলা সিনেমার ডায়লগও মারছিস? আহিয়ান, আমি সত্যিই সিরিয়াস। আমি আগে বাবার ডাক শুনে নেই, তারপর তোর জন্য বউ দেখে দিব। এখন বিয়ে করালে তুই যদি আমার আগে বাবা হয়ে যাস, আমি জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে যাব। এ কেমন কথা? তোর জন্য কি আমি আইবুড়ো থাকব? এটাই তো কথা, তুই ততদিন আইবুড়ো থাক। অপেক্ষা কর, অপেক্ষার ফল মিষ্টি হয়। আহিয়ানের কথা শুনে রোহি হাসছে। অয়ন অয়হায় দৃষ্টিতে তাকিয়ে আছে নাহিদের দিকে। আহিয়ান আর রোহি, এই 2জন পাবনা থেকে পালিয়ে আসা রোগী। নাহিদই একমাত্র সাহায্য করতে পারবে অয়নকে। নাহিদ জানে আহিয়ানের মাথায় অন্য প্ল্যান আছে, অয়নের সামনে এসব মজা করেই বলছে। তাই অয়নকে বোঝায় এসব নিয়ে এত না ভাবতে।
এবার সবাই একটু সিরিয়াস হয়ে ভাবছে অয়নের বিষয়টা নিয়ে। আহিয়ান কোহিনূরের মুখে শুনেছে মিতুর ফ্যামিলির বিষয়ে তারা কেউই সহজে মানবেন না অয়ন আর মিতুর সম্পর্কটা। তবুও বন্ধুর জন্য এইটুকু করতেই হবে। আনা আর মিতু দুজনেই চলে গেছে। কোহিনূরের মনটা খুব খারাপ, আহিয়ানও বাড়িতে নেই। কাজের সময় ফোন দিলে যদি আবার রাগ করে এই ভেবে কতবার ফোন হাতে নিয়েও রেখে দিয়েছে। কোহিনূর নিচে এসেছিল তার মা আর চাচিকে কাজে সাহায্য করতে। রান্নাঘরের সামনে গিয়ে তো পুরোই অবাক কোহিনূর। নাফিজা বেগম হেসে হেসে কথা বলছেন কোহিনূরের আম্মুর সাথে। নাফিজা বেগমের মুখের এই হাসিটা কতদিন পরে দেখল জানা নেই কোহিনূরের। শেষ কবে নাফিজা বেগম কোহিনূরের সাথে কথা বলেছিলেন এটাও মনে নেই তার। হ্যাঁ, কথা বলতেন ঠিকই। না জেনে সব সময় তার মায়ের সম্পর্কে আজেবাজে কথা বলতেন, তাই তো এই বাড়ি ছেড়ে চলে গেছিল কোহিনূর। সবকিছু যে আবার ঠিক হবে, আহিয়ানকে ফিরে পাবে, তার আম্মুকে ফিরে পাবে, কখনোই ভাবেনি কোহিনূর। এসব এখনো কোহিনূরের কাছে স্বপ্নের মতো লাগে। আমিনা বেগমের চোখ পড়ে তার মেয়ের দিকে। মেয়ে তার এক ধ্যানে কি ভেবে চলেছে বুঝতে পারছেন না তিনি। কি হলো মা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমিনা বেগমের কথায় নাফিজা বেগমও সেদিকে তাকান। মায়ের ডাকে কোহিনূরের ধ্যান ভাঙে। মুখে হাসি টেনে জবাব দেয় আমিনা বেগমের কথার। কিছুই না আম্মু, আমি তোমাদের কাজে সাহায্য করতে আসলাম। তোমাকে কিছুই করতে হবে না, আমরা আছি কিসের জন্য। আমরা আরো বুড়ো হই পড়ে তো সব তুমিই সামলাবে। নাফিজা বেগমের কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকায় কোহিনূর। তার ছোট চাচি মাত্রই রান্নাঘরে এসেছেন। তার দুই যা একসাথে কাজ করছেন। তার উপরে আবার নাফিজা বেগম কোহিনূরকে এত মায়া করে কথাটি বললেন, এটা দেখে কোহিনূরের সাথে তিনিও অবাক হয়েছেন। হা করে তাকিয়ে আছেন নাফিজা বেগমের দিকে, তিনি ঠিক শুনলেন কিনা বুঝতে পারছেন না। কোহিনূরের কাছে গিয়ে চুপি চুপি বলেন, আমাকে একটা চিমটি কাটতো কোহিন। কেন ছোট আম্মু, তোমাকে হঠাৎ চিমটি কাটতে যাব কেন? আস্তে কথা বল মেয়ে, আমি আসলে বুঝতে পারছি না, আমি কি স্বপ্ন দেখছি না সত্যিই। কিসের কথা বলছো তুমি? ফিসফিস করে বলে কোহিনূর। এই তরমা আর শাশুড়ি এত সুন্দর করে কথা বলছে, কাজ করছে, আমার এসব দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছি। স্বপ্ন নয় ছোট আম্মু, তুমি যা দেখছো আমিও তাই দেখছি। তাহলে বলছি সেটা বিশ্বাসযোগ্য? হুম। কোহিনূর আর তার ছোট চাচির ফিসফিস করে করে কথা বলার আওয়াজ শুনে রাগে কটমট করে তাকিয়েছেন নাফিজা বেগম। কোহিনূরের কথা না শুনলেও তার ছোট জায়ের কথা ভালো করেই শুনেছেন নাফিজা বেগম। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে জায়ের দিকে, এত বড় সাহস ছেলের বউয়ের কাছে তার নামে নিন্দে করছে। হচ্ছেটা কি ছোট, আমাকে নিয়ে নিন্দে করছো তোমরা? নাফিজা বেগমের কথায় কোহিনূর আর তার চাচি দুজনেই কেঁপে উঠেছেন। বাহানা দেখিয়ে তখনই চলে গেছেন কোহিনূরের চাচি। নাফিজা বেগম আবারও কোহিনূরকে বলেছেন তাকে কিছুই করতে হবে না, রুমে গিয়ে বিশ্রাম নিতে। কোহিনূর অবাক হয়েছিল বটে, তবে তার ভালো লাগছে। আগেও নাফিজা বেগম কোহিনূরকে এভাবেই স্নেহ করতেন। যৌথ পরিবারে সবাই সবার সাথে মিলেমিশে থাকবে, এটাই তো ভালো দেখায়। কোহিনূর ফেসবুক স্ক্রোল করছিল, হঠাৎই মাথায় আসে আহিয়ানের আইডিটা ঘুরে দেখবে। নাম সার্চ দিতেই আহিয়ানের আইডিটা সামনে চলে আসে। কোহিনূরের মুখে হাসি ফুটে উঠে আইডিতে ঢুকে আহিয়ানের এত এত ছবি দেখে অবাক কোহিনূর। মেয়ে হয়ে সে নিজেও এত ছবি তোলে না, আহিয়ান এত আজাইরা সময় পায় কোথায়, এটাই ভাবছে। আহিয়ানের একটা পাঞ্জাবি পরা ছবি দেখে কোহিনূরের চোখ আটকে যায়। কালো রঙের পাঞ্জাবিতে আহিয়ানকে কি সুন্দর লাগছে। এই ছবিতে এত রিয়েক্ট কমেন্ট দেখে তখনই কমেন্ট বক্সে ঢুকে কোহিনূর। অয়ন কমেন্ট করেছে, বউয়ের আদর খেলে মানুষ 2 দিনেই কেমন সুন্দর হয়ে যায়। রোহি সেখানে এসে আরও কিছু কথা যুক্ত করেছে। কোহিনূরের এসব দেখে মনে হচ্ছে এটা কমেন্ট বক্স নয়, তাদের বন্ধুদের ইনবক্স। তবে রোহি আর অয়নের কথায় বেশ মজা পেয়েছে কোহিনূর। আরও কত মেয়েদের কমেন্ট এক একজন এক এক কথা বলে আহিয়ানের সৌন্দর্যের প্রশংসা করছে। কোহিনূরের এবার খুব হিংসা হচ্ছে। এত এত ছবি পোস্ট করতে হবে কেন মেয়েদের দেখানোর জন্য? আজকে আসুক, কথাই বলবে না। রাত 11টা বাজতে চলেছে। আহিয়ান এখনো আসছে না। কোহিনূর বার কয়েক ফোন দিয়েছে, আসছি আসছি বলে 1 ঘন্টা হলো। ছেলেদের এই এক স্বভাব, 5 মিনিটে আসছি বলে 10 মিনিট লাগাবে, এটা তার বাবাও করে। কোহিনূরের খুব ঘুম পেয়েছে। নিজেকে মনে মনে বকাবকি করছে, কেন যে এত ঘুমের গাদা হয়েছে কে জানে। তবুও ঘুমাবে না আজকে। খাবার নিয়ে বসে আছে, আহিয়ান আসলেই খাবে।
ঘুমাবে না বলেও সেই ঘুম চলে এসেছে, খাবার টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আহিয়ান বারবার কলিং বেল বাজাচ্ছে, কোহিনূরের সেদিকে কোনো হুঁশ নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে বেচারার পা ব্যথা। অন্যদিন তো বাড়ির সদর দরজা খোলাই থাকে, আজকে দরজা লাগানোর মতো আকামটা তার বাবা ছাড়া আর কেউই করেনি। এটা যে তাকে শায়েস্তা করার জন্যই ভালো করেই বুঝতে পারছে আহিয়ান। তবে এত সময় ধরে কলিং বেল বাজাচ্ছে, বাড়ির সবাই গেল কোথায় বুঝতে পারছে না। কোহিনূরের ফোনে এত সময় ধরে ট্রাই করছে, বেজে যাচ্ছে, ধরছে না। ঘুমিয়ে পড়েছে ভেবে আর কল দেয়নি, বাধ্য হয়ে তার বাবার নাম্বারেই ফোন দিয়েছে। নাক ডেকে ঘুমাচ্ছিলেন আনোয়ার খান, ফোনে রিংটোন বাজতেই লাফ মেরে উঠেছেন। ফোনের দিকে তাকিয়ে মনে মনে আহিয়ানকে বকাবকি করছেন। এই ফোনটা আহিয়ানই নিয়ে এসেছিল লন্ডন থেকে। এই ফোনের রিংটোনের আওয়াজ শুনলে তিনি মাঝে মধ্যে ভয় পেয়ে যান। যেমন ছেলে তেমন তার কাজকাম। এমন ফোন কেনার দরকার কি ছিল? নিজের ভাবনাতে নিজেই আবার বিরক্ত হন। ছেলে কি তার ফোনের ভিতরে ঢুকে দেখেছিল এটা কেমন? হয়েছে কি তোমার, এত রাতে ফোন দিয়ে আমার ঘুম ভাঙালে কেন? তোমার ঘুম পাগল বৌমা ঘুমিয়ে পড়েছে, দরজাটা খুলে দেও না সোনা ছেলে আমার। কয়টা বাজে খেয়াল আছে তোমার? এত রাত করে বাড়ি ফিরলে তো ঘুমাবেই। এত কথা না বলে দরজাটা খুলে দেও এসে, এই ভালো কাজের জন্য তোমাকে একটা লাল টুকটুকে নাতনি উপহার দিব। হয়েছে তার হাড়ে বজ্জাত ছেলে কিছু বললেই এসব কথা বলে চুপ করিয়ে দেয়। আনোয়ার খান রাগে কটমট করে উত্তর দিলেন আহিয়ানকে, অপেক্ষা করো আসছি, তোমার জ্বালায় শান্তিতে ঘুমাতেও পারি না। আনোয়ার খান এসে দরজা খুলে দিতেই আহিয়ান তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে। আনোয়ার খান রাগী চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে। আহিয়ান সেটা লক্ষ্য করেছে। এখন কথা বললে আরো রেগে যাবেন বলে কিছুই বলেনি। এত রাত করে বাড়ি ফিরে কি বুঝাতে চাইছো তুমি? এতদিনের জমানো কাজ একদিনেই শেষ করে ফেলবে। মেয়েটা কত সময় ধরে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমার সাথে সব সময় এমন করো কেন আব্বু? আমি কি তোমার খুঁড়িয়ে পাওয়া ছেলে? কাজ করলেও জ্বালা না করলেও জ্বালা। আম্মু পাত্তা দেয়নি বুঝি তাই এমন কোষ্টি আমরার মতো মুখ করে রেখেছ? বেয়াদবি বন্ধ করো আহিয়ান, এত বড় ছেলে হয়ে বাবার সাথে এভাবে কথা বলছো? এত বড় ছেলেকে বকাবকি করতে তোমার খারাপ লাগে না আব্বু? যত ইচ্ছে বকাবকি করে নেও, আমার ছেলে মেয়েদের দিয়ে এর শোধ তুলব। কানে কানে বলে দিব তোদের দাদুর অর্ধেক টাক মাথার বাকি চুলগুলোও রাখবি না। আহিয়ানের কথা শুনে আনোয়ার খান আরো রেগে গেছেন। এখন কথা বললে ছেলের কাছ থেকে আরো কত কি শুনে লজ্জায় পড়তে হবে ঠিক নেই, এই ভেবে কিছু না বলেই মনের রাগ মনে রেখে নিজের রুমে চলে গেছেন আনোয়ার খান। আহিয়ান তার বাবার দিকে তাকিয়ে হাসছে। আহিয়ান কোহিনূরের কাছে যায়, মুখের উপরে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেয়। আলতো করে চুমু খায় কোহিনূরের নরম তুলতুলে গালে। আহিয়ান মুগ্ধ হয়ে দেখছে তার ঘুম পরীকে। এই ঘুম পাগল বউকে নিয়ে খুব সমস্যায় আছে আহিয়ান, যেখানে সুযোগ পায় সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলো কোহিনূর। এখানে আসলো কিভাবে? খাবার টেবিলেই তো বসেছিল। ঘুমালে তো সেখানেই থাকার কথা, এখানে আসলো কিভাবে? পাশ ফিরে তাকালেই সোফায় বসে থাকা আহিয়ানকে দেখতে পায় কোহিনূর। টেবিলটাতে খাবার সাজিয়ে বসে আছে আহিয়ান। কেন যে জেগে থাকতে পারে না? কথা ছিল কোহিনূর আহিয়ানের জন্য অপেক্ষা করবে, তা না করে আহিয়ানই তার জন্য খাবার নিয়ে বসে আছে। এখনো নিশ্চয়ই খায়নি কিছু। নিজের কাজে নিজেই বিরক্ত কোহিনূর, এত ঘুম আসে কোথা থেকে বুঝে পায় না। কোহিনূর উঠে পড়েছে দেখে আহিয়ান এগিয়ে আসে। যা গিয়ে মুখ ধুয়ে আসো, আমি অপেক্ষা করছি। আপনি খাননি এখনো? সুন্দরী বউকে রেখে একা একা খেতে পারি? খুব খিদে পেয়েছে আমার, তাড়াতাড়ি যা। কোহিনূর গিয়ে ফ্রেশ হয়ে আসে, দুজনে মিলে খাবার খেয়ে নেয়। আহিয়ান নিচে গেছে খাবারের প্লেটগুলো রেখে আসতে, এর মধ্যেই কোহিনূর ঘুমিয়ে পড়েছে। আহিয়ান খুবই হতাশ, ভেবেছিল সারারাত বউয়ের চুমু খাবে, তা আর হলো না। আহিয়ান গিয়ে কোহিনূরকে জড়িয়ে ধরে, কোহিনূর পিটপিট করে চোখ মেলে তাকিয়েছিল। আহিয়ানের উষ্ণ আলিঙ্গনে তার বুকে মাথা রেখেই আবারও ঘুমিয়ে পড়ে। মিতুর বিয়ের দিন গনিয়ে এসেছে, আজকে শপিং করতে এসেছে কোহিনূরই মিতুর একমাত্র বান্ধবী, তাই কোহিনূরও এসেছে। শপিং শেষ হলে আহিয়ান এসে নিয়ে যাবে তাকে। অয়ন আহিয়ানের মুখ থেকে শুনেছে মিতুরা কোথায় শপিং করতে এসেছে। শুনে আর দাঁড়ায়নি, অয়নও চলে এসেছে।
মিতুদের পিছু পিছু ঘুরছে তখন থেকে, কিন্তু সামনে যাচ্ছে না। মিতু না দেখলেও কোহিনূর এটা খেয়াল করেছে। কোহিনূরের খুব খারাপ লাগছে অয়নের জন্য। যে মিতু সবসময় হাসাহাসি করে কথা বলে সেও কেমন চুপচাপ হয়ে গেছে। কোহিনূর মিতুকে কয়েকবার বলেছে সবটা আবার ভেবে দেখতে। মিতুর এক কথা, সে মরে যাবে তবুও তার আম্মু আব্বুকে কষ্ট দিবে না। এত সময় ধরে একের পর এক শাড়ি দেখে যাচ্ছে কোহিনূর, তার একটাও পছন্দ হচ্ছে না। মিতুর কাজিনরা সব অন্যদিকে গেছে। সরি চয়েজ করার জন্য মিতু আর কোহিনূর রয়ে গেছে। পছন্দ কি করবে মিতু, তো সেই তখন থেকে মন খারাপ করে বসে আছে। অয়ন মিতুদের পিছনেই দাঁড়িয়ে ছিল। কোহিনূর অয়নকে ইশারা করে হাতে থাকা শাড়িটা দেখায়, এটা মিতুর জন্য ভালো হবে কিনা। অয়ন না করলে আরেকটা দেখায়, এবারও একই কথা। অয়ন আঙুল উঁচিয়ে খয়েরি রঙের একটা শাড়ি দেখায় কোহিনূরকে। কোহিনূর সেটা হাতে নেয়। আসলেই শাড়িটা সুন্দর, মিতুকে মানাবে ভালো, এই শাড়িটাই প্যাক করে দিতে বলে। কোহিনূরের ফোন আসলে একটু দূরে চলে যায়, ইচ্ছে করেই গিয়েছে অয়ন যাতে এসে কথা বলতে পারে মিতুর সাথে। কোহিনূর গিয়েছে দেখে অয়ন তাড়াতাড়ি এসে মিতুর পাশে দাঁড়িয়েছে। মিতুর হাত ধরে উদ্বিগ্ন হয়ে বলে, মিতু আসো, আমরা পালিয়ে যাই, তুমি তো আমাকে ভালোবাসো তাই না। অয়নকে হঠাৎ এখানে দেখে মিতু ঘাবড়ে গেছে। অয়ন জানল কিভাবে মিতুরা এখানে আসবে। এক ঝটকায় অয়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় মিতু। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়নকের এই যখন তখন হাত ধরে টানাটানি করা মিতুর মোটেও ভালো লাগে না। সব সময় এভাবে হাত ধরে টানাটানি করেন কেন? হাতই তো ধরেছি, এমন করছো কেন? এমন করছি কেন মানে কেমন করেছি আমি? এত মানুষের সামনে এভাবে অসভ্যতামো করলে যে কেউ এভাবে রিয়েক্ট করবে। তুমি সবার সাথে আমাকে মিলাচ্ছ। আপনি আমার কাছে সবার মতোই। আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না। এবার অয়নের কথার কি উত্তর দিবে মিতু? শুধু অয়ন নয়, মিতুও অয়নকে সমানভাবে ভালোবাসে। মিতু অয়নকে ভালোবাসে না এত বড় মিথ্যা কথা বলবে কিভাবে? কোহিনূর আহিয়ানের সাথে কথা বলছিল ফোনটা ব্যাগে রেখে। খোলা চুলগুলো হাতখোপা করে নেয়। কোহিনূরের মনে হচ্ছে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরলেই জিহাদকে দেখতে পায়। কোহিনূর কিছুটা দূরে সরে যায়, অবাক হচ্ছে জিহাদের এমন কাজে। এতটা কাছে ঘেঁষে দাঁড়িয়ে ছিলই বা কেন? জিহাদকে ভালো ছেলে বলেই জানে কোহিনূর, তবে আজকের ব্যবহারটা অন্য রকম লাগলো। কোহিনূর যেতে নিলেই জিহাদ সামনে এসে দাঁড়ায়। চলে যাচ্ছ কেন কোহিনূর? আমাকে দেখে খুশি হলে না বুঝি? তেমন কিছু নয় ভাইয়া, মিতু আমার জন্য অপেক্ষা করছে তাই চলে যাচ্ছিলাম। হুম, বুঝতে পেরেছি, তোমাকে খোলা চুলেই সুন্দর লাগে। জিহাদ কেমন করে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। জিহাদের প্রশংসায় কোহিনূরের খুশি হওয়া উচিত, কিন্তু কেমন রাগ হচ্ছে। সে একটা বিবাহিত মেয়ে, এভাবে বলবে কেন? কোহিনূর কিছু বলতে যাবে তার আগে আহিয়ান বলে উঠে, ওর সৌন্দর্য দেখার জন্য আমি আছি। তোমাকে এত খেয়াল রাখতে হবে না কি সে সুন্দর লাগে আর কি সে লাগে না। আহিয়ানের কণ্ঠস্বর কানে আসতেই কোহিনূর চমকে তাকায় সেদিকে। আহিয়ান এসে কোহিনূরের পাশে দাঁড়ায়। রাগে আহিয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে। কোহিনূর আঁতকে উঠেছে এটা দেখে। আনায়ার মেহেন্দির দিনের ঘটনাটা মনে পড়ছে আবারও। আহিয়ান আর কোহিনূরকে পাশাপাশি দেখে জিহাদের ফর্সা মুখটা কেমন অন্ধকার হয়ে গেছে। আহিয়ানের পাশে কোহিনূরকে সহ্য হচ্ছে না জিহাদের। আমি শুধুই তার সৌন্দর্যের প্রশংসা করছিলাম। ব্রো, এত রাগ করছো কেন? সুন্দরকে সুন্দর বলা কি অপরাধ? আহিয়ান এবার আরো রেগে গেছে। চোয়ালদয় শক্ত করে রক্তচক্ষু নয় এগিয়ে গেছে জিহাদের দিকে। জিহাদের শার্টের কলার ধরেছে। জিহাদ ছাড়ানোর চেষ্টা করছে। শপিংমলের সকল মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। কোহিনূরের এবার খুব ভয় করছে আহিয়ানকে আটকাতে গেলে আরো সমস্যা হবে। আহিয়ান চিৎকার দিয়ে জিহাদকে বলে, একবার বলেছিস মাফ করলাম আর বলবি না? ওর দিকে আরেকবার তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো। জিহাদ আহিয়ানের কথার উত্তরে কথা বলেই চলেছে। আহিয়ানের রাগ বেড়ে গিয়েছে, কয়টা কিল ঘুষি মেরেছে হিসেব নেই। এদিকে অয়ন আহিয়ানকে আটকাবে কি নিজেও এসে তাল মিলাচ্ছে আহিয়ানের সাথে। এতদিন শুধুই নাহিদের কাজিন বলে কিছু বলেনি, কিন্তু এই ছেলে সহ্যের সীমা পার করে ফেলেছে। বারবার এক ভুল করছে। আহিয়ান অয়নকে উদ্দেশ্য করে বলে, এটাকে হসপিটাল পাঠিয়ে নাহিদকে খবর দিয়ে দিস। মিতু আর কোহিনূর পাশাপাশি দাঁড়িয়ে ছিল এত সময় ধরে, এসব দেখে যাচ্ছে। কোহিনূরের ভয় হাত পা কাঁপছে, কি থেকে কি হয়ে গেল এটাই ভাবছে।
আহিয়ান কোনো কথা না বলে কোহিনূরের হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে এসেছে। মিতু কিছু বলেনি, এমনিতেই রেগে আছে। আহিয়ান কিছু বলারও সাহস পায়নি। তবে এই জিহাদ মার খেয়েছে দেখে খুশিই হয়েছে। জিহাদকে মিতুর ভালোই লাগতো, তবে কোহিনূর বিবাহিত জেনেও সুযোগ পেলেই কেমন পিছে পড়ে থাকে, এতে বিরক্তি চলে এসেছে এই জিহাদ ছেলেটার প্রতি। চলবে গল্প প্রেম আলিঙ্গন।